ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে একটা গল্প আছে, দ্য বেট। এই বেট কথাটা তোমরা আগে কখনো শুনেছো? যে আমি বাজি রাখলাম, তুই যদি এটা করতে পারিস তোকে আমি এত টাকা দেব। বন্ধুদের মধ্যে বা অনেকেই এরকম বাজি রাখে না, যে চ্যালেঞ্জ দিচ্ছি তোকে। এই যে বাজি রাখা, এটারই ইংলিশ হচ্ছে বেট। বেট করা, বেট লাগানো বলে, ঠিক আছে? এই গল্পটা শুরু করার আগে কিছু জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করব। দেখি তোমাদের কি মতামত আমাকে জানাও। দেখবে, যদি আমরা কোনো খারাপ কাজ করি, ইল্লিগাল কাজ করি বা কোনো অন্যায় করি, আমাদের শাস্তি দেয় কোর্ট থেকে। এই যে শাস্তি দেয়, যদি খুব খারাপ কিছু করি, হয় আমাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়, যেটাকে বলা হয় লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, সারা জীবন অনেক বছর জেলে থাকতে হয়, অথবা অনেক সময় দেখা যায় যে ফাঁসি হয়, অর্থাৎ ডেথ পেনাল্টি। তো যদি কেউ খুব খারাপ কাজ করে, ধরো খুন করলো বা খুব খারাপ কাজ করেছে, তো তারকে সেই শাস্তির জন্য, মানে সেই অন্যায়ের জন্য কোন শাস্তি দেওয়া উচিত বলে তোমাদের মনে হয়? ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ড, নাকি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড? কোনটা বেটার? কোনটা বেশি শাস্তি? সারা জীবন আটকে রাখার জীবন নাকি মৃত্যুদণ্ড? সারা জীবন আটকে রাখা। আচ্ছা, কারো কারোর মনে হচ্ছে সারা জীবন আটকে রাখা, তো কারো কারোর মনে হয় যে না, মৃত্যুদণ্ড বেটার, ইত্যাদি। তো আজকের গল্পে আমরা এই জিনিসগুলো নিয়ে জানতে পারবো। সবার কিন্তু মনে হবে না যে সব থেকে বড় শাস্তি সারা জীবন একটা মানুষকে আটকে রাখা। কারোর কারোর মনে হবে যে না, মৃত্যুদণ্ড সব থেকে বড় শাস্তি, তাই না? তো কোনটা বেটার, কোনটা ভালো আর কোনটা উচিত, সেইটা নিয়েই কিন্তু আজকের গল্প দ্য বেট। আমরা এই যে ভারতবাসী, আমরা স্বাধীন না পরাধীন? আচ্ছা, স্বাধীন। তো এই যে আমরা স্বাধীন, তো হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রিডম? ফ্রিডম বলতে কি বোঝায়? জাস্ট আমরা আছি দেশে তাই স্বাধীন? আমাদের উপর ইংরেজরা অত্যাচার করছে না বলে স্বাধীন? আমাদের এইখানে থাকতে গেলে আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, খেতে গেলে ট্যাক্স দিতে হচ্ছে, ইনকাম করছে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, কাজ করতে হলে পারমিশন নিতে হচ্ছে, থাকতে গেলে পারমিশন নিতে হচ্ছে, তো সরকারকে কত কিছু দিতে হচ্ছে। আর উই ফ্রি? তাহলে কি আমরা স্বাধীন? তো বিষয়টা কিন্তু একটা বড় বড় অনেক প্রশ্ন এই গল্পের থেকে আমরা জানতে পারবো, যে স্বাধীনতা কাকে বলে, অন্যায় করলে সব থেকে বড় শাস্তি কি হতে পারে, ঠিক আছে? এই মানে বড় বড় ভীষণ কন্ট্রোভার্সিয়াল যে কোয়েশ্চেনগুলো, কিন্তু এই গল্পে আমরা অ্যান্সার খুঁজে পাবো। দারুণ একটা গল্প লিখেছেন অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভের নাম শুনেছো তোমরা কখনো? শোনোনি? অ্যান্টন চেকভ ছিলেন একজন রাশিয়ান নাট্যকার। কোন দেশের? রাশিয়ান নাট্যকার, এবং ছোট গল্প লেখকও ছিলেন, শর্ট স্টোরিজ লিখতেন। এবং ওই 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুর দিকে উনি ছিলেন একজন শ্রেষ্ঠ সাহিত্যিক। তো এই গল্পে তাহলে আমরা কি কি জানতে পারবো? এই গল্পে আমরা স্বাধীনতা কিরকম হয়, জীবনের অর্থ কি, এই যে আমাদের লাইফে আমরা জিনিসপত্র নিয়ে এত মাতামাতি করি, আইফোন, বাইক, টাকা পয়সা, সোনা গয়না, এই বস্তুগত সম্পদের মূল্য কি, এটা একটা সুন্দর গল্পের মাধ্যমে জানতে পারবো। তাহলে চলো টেক্সটটা শুরু করা যাক। It was a dark autumn night. সময়টা ছিল শরৎকালের এক অন্ধকার রাত। দ্য ওল্ড ব্যাংকার, একজন বৃদ্ধ ব্যাংকার, যারা ব্যাংকে যিনি আর কি কাজ করেন, সেই ব্যাংকার was walking up and down his study and remembering how 15 years before, উনি ঘরের মধ্যে, পড়ার ঘরে, স্টাডি রুমে এদিক ওদিক হাঁটছিলেন এবং মনে করছিলেন যে 15 বছর আগে হি হ্যাড গিভেন আ পার্টি, উনি একবার একটা পার্টির আয়োজন করেছিলেন। বাড়িতে পার্টি করে না, সেই পার্টির আয়োজন করেছিলেন ওয়ান অটম ইভিনিং, এমনই এক শরতের সন্ধেবেলা
পার্টির আয়োজন করেছিলেন, সেই কথা উনি স্মরণ করছে। কত বছর আগে পার্টির আয়োজন করেছিলেন? 15 years ago, 15 বছর আগে। There had been many clever men there, আর সেই পার্টিতে অনেক বুদ্ধিমান মানুষ উপস্থিত ছিলেন। And there had been interesting conversation, আর তোমরাই বলো যে যদি কোনো পার্টিতে অনেক ইন্টেলিজেন্ট লোকেরা থাকে, তাদের কথাবার্তা কি বোকা বোকা হবে, নাকি খুব ইন্টারেস্টিং, আকর্ষণীয় আলোচনা হবে? অবশ্যই ইন্টারেস্টিং কনভারসেশন, আলোচনা হবে। Among other things, they had talked of capital punishment. এই ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি জানো? একটু আগেই যেটা আলোচনা করছিলাম, ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড। তো ওদের আলোচনার মধ্যে এক বিষয়ের মধ্যে সব থেকে বড় আলোচনা কি নিয়ে হচ্ছিল? ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড নিয়ে। The majority of the guests, বেশিরভাগ লোকেরাই, among whom were many journalists and intellectual men, যাদের মধ্যে বেশিরভাগই ছিল জার্নালিস্ট মানে সাংবাদিক, and intellectual men এবং বুদ্ধিজীবী লোক, disapproved of the death penalty, তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করেনি। সবাই বলছিল যে না, মৃত্যুদণ্ড সমর্থন করছি না। They considered that form of punishment out of date, যে এমন টাইপের শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, এটা আউট অফ ডেট হয়ে গেছে। আউট অফ ডেট মানে অনেক পুরনো, ঘিসা পিটা হো গায়া হ্যায়, ইমমরাল, এবং এটা ঠিকও নয়। তুমি একজনের জীবন কেড়ে নিচ্ছ, সেটা অনৈতিক। আনসুইটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেট, আর যে সমস্ত দেশগুলো খ্রিস্টান, সেই দেশগুলোর এই পানিশমেন্ট দেওয়া, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া অনুচিত, ঠিক নয়। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, আবার তাদেরই মধ্যে কারো কারো মতে, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিওয়্যার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। কারো কারোর মতে বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডই কিন্তু বড় শাস্তি, তাই না? তো তাদের মতে আজীবন কারাদণ্ড দেওয়াই উচিত সর্বত্র। কিসের বদলে? মৃত্যুদণ্ডের বদলে। তাহলে সব থেকে বড় শাস্তি ওদের মতে কি? সারা জীবন, যাবজ্জীবন কারাদণ্ড। কোনটা ভুল? কাউকে মৃত্যুদণ্ড দেওয়াটা ভুল। I don't agree with you, said their host, the banker. আচ্ছা, হোস্ট মানে কি জানো? পার্টিতে যারা আসে বাড়িতে, তারা তো গেস্ট, আর যার বাড়িতে পার্টি হচ্ছে, যে এই পার্টিটা পরিচালনা করছে, তাকে বলা হয় হোস্ট। ঠিক আছে? তো আমাদের যে হোস্ট, যার বাড়িতে পার্টি হচ্ছে, কার বাড়িতে? ব্যাংকার, সেই ওল্ড ব্যাংকার, সে বলছে আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, আমি আপনাদের সঙ্গে একমত নই। সবাই বলছে সব থেকে বড় শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ডকে আমি বড় মনে করি না আর উচিতও না। কিন্তু ব্যাংকার কি বলছে? আমি তোমাদের সাথে একমত নই। I have not tried either the death penalty or imprisonment for life. বলছে আমি কখনো মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ডের অভিজ্ঞতা পাইনি। But if one may judge a priori, the death penalty is more moral and more human than imprisonment for life. অর্থাৎ আমাদের ওল্ড ব্যাংকার মনে করছে যে দেখুন, আমি তো কোনোদিন জীবনে এরকম অভিজ্ঞতা পাইনি মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ডের, তবে যদি যুক্তি দিয়ে বিচার করি, জাজ আর প্রায়োরি, অর্থাৎ আমি যদি ভালো করে জাজ করি, বিচার করি, তাহলে মৃত্যুদণ্ড আজীবন কারাদণ্ডের চেয়ে বেশি মানবিক, বেশি হিউম্যান। মানে তুমি একটা লোককে আটকে রেখেছো সারা জীবন, ওটা বেশি কষ্টের, তার থেকে মেরে ফেলা বেশি সুখের, মানে সে বেশি কষ্ট পাবে না, মরে গেল, ব্যাস, তার কাহিনী শেষ। এটা কে মনে করছে? আমাদের ওল্ড ব্যাংকার মনে করছে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, এক্ষুনি যেটা বললাম যে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট একটা মানুষকে সঙ্গে সঙ্গে অ্যাট ওয়ান্স মেরে ফেলে। বাট কিন্তু লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, আজীবন কারাদণ্ড ধীরে ধীরে
সেই লোকটাকে মেরে ফেলে। তাহলে একবারে মরে যাওয়া ভালো নাকি কষ্ট পেতে পেতে মরা বেশি ভালো? ওনার কাছে একবারে মরে যাবো, ব্যাস হয়ে গেল। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান? বলছে কোন জল্লাদ বেশি মানবিক? হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, যে ব্যক্তি কয়েক মিনিটে তোমাকে হত্যা করবে। or he who drags the life out of you in the course of many years? বলছে তোমরাই বলো যে কোন জল্লাদ বেশি মানবিক, যে জল্লাদ কয়েক মিনিটে তোমাকে মেরে ফেলবে নাকি যে অনেক বছর ধরে তোমাকে ধীরে ধীরে শেষ করে দেবে? তোমার কাছে কোন জল্লাদ বেশি ভালো? আসলো, গুলি করে দিল, মরে গেলে, নাকি তোমাকে রোজ খুঁচিয়ে 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 তোমায় মারবে? ওনার কাছে যে সঙ্গে সঙ্গে মেরে দেবে সেই ভালো, সেই জল্লাদই ভালো। বোথ, এবার একজন ওদের মধ্যে গেস্ট, সে বলে উঠছে বোথ আর ইকুয়ালি ইমমরাল, দুটোই সমানভাবে অনৈতিক। অর্থাৎ হঠাৎ করে মেরে ফেলাও ঠিক না, আবার অনেক দিন ধরে খুঁচিয়ে খুঁচিয়ে মারাও ঠিক না, দুটোই অনৈতিক। ইমমরাল মানে নীতির বিরুদ্ধে, অনৈতিক। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, অতিথিদের মধ্যে একজন বললেন, ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ। কেন দুটো কাজই খারাপ? কারণ দুটো কাজেরই উদ্দেশ্য তোমার জীবনটা কেড়ে নেওয়া, একটা মানুষের জীবন কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র তো ঈশ্বর নয়, তাই না? আমাদের দেশকে ঈশ্বর যে আমাদের জীবন কেড়ে নেবে নিজের ইচ্ছা মতো? ঠিক নয়। It has not the right to take away what it cannot restore when it wants to. বলছে যে আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের সেই জিনিস কেড়ে নেওয়ার তো অধিকার নেই যা সে চাইলে আবার ফিরিয়ে দিতে পারে না, তাই না? ভগবান চাইলে আমাদের জীবন কেড়েও নিতে পারে, আমাদের জীবন ফিরিয়েও দিতে পারে, কিন্তু দেশ যদি শাস্তি হিসেবে তোমার জীবন কেড়ে নেয় বা তোমার লাইফ থেকে 12টা বছর কেড়ে নেয়, সেগুলো কি ফিরিয়ে দিতে পারবে? পারবে না তো। তাহলে দেশের তো অধিকার নেই এমন শাস্তি দেওয়া। Among the guests was a young lawyer. ওই গেস্টদের মধ্যে একজন ইয়াং লয়ার ছিল, মানে একজন অল্প বয়সী উকিল ছিল। লয়ার মানে আইনজীবী, উকিল। A young man of 25, যার বয়স 25 বছর। 25 মানে 25 বছর বয়সী, মানে খুবই ইয়াং একজন আইনজীবী, লয়ার ওর মধ্যে ছিল। When he was asked his opinion, এবার সবাই তাকে জিজ্ঞাসা করছে যে ও উকিল বাবু আপনি কি বলবেন, বলুন। He said, তখন সেই আইনজীবী যুবক বললেন, the death sentence and the life sentence are equally immoral. মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ড দুই সমানভাবে অনৈতিক, দুটোই ভালো নয়। বাট, কিন্তু, if I had to choose between the death penalty and imprisonment for life, I would certainly choose the second. ভালো করে বোঝো জায়গাটা। বলছে বাট, বলছে দুটোই খারাপ, কিন্তু if I had to choose, যদি আমাকে কেউ বলতো দুটোর মধ্যে একটা চুজ করো, between the death penalty and imprisonment for life, যে তুমি ডেথ পেনাল্টি নেবে, মৃত্যুদণ্ড গ্রহণ করবে, নাকি imprisonment for life, আজীবন কারাদণ্ড তুমি নেবে, তাহলে উনি কোনটা চুজ করতো? I would certainly, আমি অবশ্যই চুজ দ্য সেকেন্ড, দ্বিতীয় জিনিসটা চুজ করতাম। দ্বিতীয় জিনিস কোনটা? লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, অনেক বছরের জন্য যাবজ্জীবন কারাদণ্ড। কেন? To live anyhow is better than not at all. ওনার মতে, কার মতে? লয়ারের মতে, যে যেভাবেই হোক বেঁচে থাকাটা বেশি ভালো একেবারে না বেঁচে থাকার চেয়ে। বলছে মরে যাওয়ার থেকে বেঁচে থাকা বেশি ভালো। A lively discussion arose. একটা লাইভলি ডিসকাশন মানে বেশ উত্তেজনাপূর্ণ, মানে সবাই সবার মতামত রাখছে যে না না এটা ঠিক না, ও বলছে না ওটা ঠিক, এটা ঠিক, ওটা ঠিক, এই হয়ে উত্তেজনাপূর্ণ একটা আলোচনা শুরু হলো। দ্য ব্যাংকার, যাদের বাড়িতে পার্টি হচ্ছে সেই ব্যাংকার মশাই, ওল্ড ব্যাংকার, who was younger and more nervous in those days,
এখন উনি 15 বছর বাদে বয়স হয়ে গেছে, কিন্তু 15 বছর আগে কিন্তু উনি ইয়াঙ্গার ছিল, একটু বয়স কম ছিল, এবং উনি বেশি মানে আবেগপ্রবণ ছিল। ওনার নার্ভ সিস্টেম খুব সচল ছিল, মানে একটুতেই খেপে যেত বা খুব উত্তেজিত হয়ে উঠত। was suddenly carried away by excitement, এই ঝগড়া ঝামেলাতে হঠাৎ করে উনি খেপে গেছে, উত্তেজিত হয়ে পড়েছে। এবং উনি কি বলছে, he struck the table, এরকম করে গুদুম করে, ঠিক আছে, ধড়াস করে একটা টেবিলের মধ্যে সে ঘুষি মারে, ঠিক আছে, উইথ হিজ ফিস্ট মানে মুষ্টি করে, হাত মুঠো করে, হ্যাঁ, ধড়াস করে একটা টেবিলে বাড়ি মারলো। He struck the table with his fist and shouted at the young man. আর যেহেতু উনি উত্তেজিত, রেগে চিৎকার করে ওই তরুণটা মানে কার দিকে, ওই আইনজীবী মানে লয়ারের দিকে চেয়ে বলল, it is not true, এটা ঠিক নয়, সত্যি নয়। কোনটা সত্যি নয়? যে মৃত্যুর চেয়ে আজীবন কারাদণ্ড বেশি ভালো, এটা ব্যাংকার মানে না। ব্যাংকারের মতে মরে যাওয়াই বেশি ভালো, এটা কিন্তু ব্যাংকার আগেও বলেছিল। I will bet you, আমি বাজি রাখছি 2 মিলিয়ন, ঠিক আছে, 2 মিলিয়ন টাকার বাজি রাখছি। ওদের ওখানে রুবেল বলে টাকাকে, আমাদের এখানে টাকা, ওরা রুবেল। 2 মিলিয়ন রুবেলের বাজি রাখছি। You wouldn't stay in solitary confinement for 5 years. বলছে আমি তোমার সঙ্গে 2 মিলিয়ন রুবেলের বাজি ধরছি, তুমি 5 বছর একা একা, সলিটারি মানে হচ্ছে পুরো নির্জনতা, কোনো লোক নেই, পুরো একা। কনফাইনমেন্ট মানে হচ্ছে বন্দি দশা, বন্দিত্ব, হ্যাঁ। বলছে 5 বছর তুমি থাকতে পারবে না, ফর 5 ইয়ার্স। তাহলে 5 বছর জেলে থাকার জন্য কত টাকা বাজি রাখছে? 2 মিলিয়ন রুবেল। তখন আমাদের যে লয়ার, সেই ইয়াং লয়ার, 25 বছর বয়সী, উনি বলছে, ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি আপনি সত্যি এই কথা বলেন তাহলে বাজি রাখতেই পারি, ঠিক আছে। আমাদের যে লয়ার বলছে, আপনি যখন এত করে বলছেন, ঠিক আছে, আই উইল টেক দ্য বেট, আমি বাজি আপনার গ্রহণ করলাম। তাহলে বাজি প্রথমে রাখলো কে, ব্যাংকার না লয়ার? ব্যাংকার, ওই যে একটু বয়স, যার বয়সে বেশি, সেই ব্যাংকার প্রথমে বেট রাখলো, আর সেটাকে গ্রহণ করলো কে? লয়ার বলছে, আই উইল টেক দ্য বেট, হ্যাঁ আমি আপনার বেট গ্রহণ করছি, বাট আই উড স্টে নট 5, আমি 5 বছর থাকবো না, বাট 15 ইয়ার্স, আমি 15 বছর আপনার বাড়ি মানে আপনার কারাদণ্ডে বা বন্দিত্ব দশায় আমি 15 বছর থেকে দেখাবো। 15 বছর, ডান, ঠিক আছে, cried the banker, চিৎকার করে ব্যাংকার বলল, জেন্টলম্যান, I stake 2 millions, ভদ্র মহোদয়গণ, আমি 2 মিলিয়ন রুবেল বাজি রাখছি। তখন ব্যাংকার, আমাদের লয়ার, যে 25 ইয়ার্স ওল্ড লয়ার বলছে, অ্যাগ্রিড, ঠিক আছে, আমিও রাজি। ইউ স্টেক 2 মিলিয়নস, আপনি আপনার 2 মিলিয়ন রুবেল বাজি রাখুন, অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, আর আমি আমার স্বাধীনতা বাজি রাখছি। স্বাধীনতা মানে কি? ওকে আটকে দিলে ওর স্বাধীনতা নষ্ট হয়ে যাবে না? কার স্বাধীনতা নষ্ট হবে? লয়ারের, ইয়াং লয়ারের, অর্থাৎ আইনজীবী, উকিলের। And this wild, senseless bet was carried out. আর এইভাবেই হঠাৎ করে উত্তেজিত হয়ে দুজনে বাজি রাখলো। হ্যাঁ, তো সেন্সলেস মানে কি? বেপরোয়া, ঠিক আছে, বেপরোয়া একটা অর্থহীন বাজি বাস্তবায়িত হলো মানে মুখের কথা আর থাকলো না। এবার সত্যি 15 বছর লয়ার কারাদণ্ডে দণ্ডিত হবেন, আর যদি থাকতে পারে ছুটি পেলে কত টাকা পাবে? 2 মিলিয়ন রুবেলস পাবে। The banker, spoiled and frivolous with millions beyond his reckoning. ব্যাংকার তখন কি ছিল? ভীষণ স্পয়েলড মানে ধনী ছিল, ফ্রিভোলাস ছিল, ভীষণ বিলাসী মানুষ ছিল। বিলাসী কাদের বলে? যারা খুব সেই ঠাট ভাটে চলে, হ্যাঁ, সেটা বড়লোক ব্যাপার।
খুব বিলাসী, খুব শৌখিন মানুষ, এবং উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকর্ডিং, তার অগণিত টাকা ছিল, প্রচুর টাকা। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, এই বাজিটা রেখে উনি খুব আনন্দ পেয়েছিল। তাহলে উনি কেমন ছিল ব্যাংকার, যে বাজি রাখলো যে তোমায় 5 মিলিয়ন রুবেল দেবো, 5 মিলিয়ন না তো 2 মিলিয়ন রুবেল দেবো। ব্যাংকার ছিল স্পয়েলড এবং ফ্রিভোলাস, ভীষণ ধনী ছিল এবং ভীষণ বিলাসী ছিল, এবং ওনার কাছে অনেক কি ছিল, মিলিয়ন্স রুবেলস, টাকা না রুবেলস ছিল, রাশিয়ান টাকা। অ্যাট সাপার মানে রাত্রের বেলা খাবার সময়, হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান, ওই যে ব্যাংকার যার অনেক টাকা, সে ওই ইয়াং ম্যান মানে ওই লয়ারকে নিয়ে, 25 বছরই লয়ারকে নিয়ে ফান করছে, ইয়ারকি মারছে, মজা করছে। অ্যান্ড সেইড, এবং বলছে, থিঙ্ক বেটার অফ ইট, এই যুবক, ইয়াং ম্যান, এখনো সময় আছে, ভালো করে ভেবে নাও। থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান, while there is still time, এখনো কিন্তু টাইম আছে। থিঙ্ক বেটার অফ ইট, ভালো করে ভাবো, বাজি কি রাখতে চাও? তখন আরো বলছে, টু মি, আমার কাছে 2 মিলিয়ন্স আর আ ট্রিফল, আমার কাছে তো 2 মিলিয়ন তুচ্ছ ব্যাপার, বড়লোক তো খুব দেমাগ, ঠিক আছে, আমার কাছে 2 মিলিয়ন রুবেল একেবারে নর্মাল ব্যাপার, তুচ্ছ। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইয়োর লাইফ, কিন্তু তুমি তো তোমার জীবনের সেরা 3-4 বছর হারাবে। Don't forget either, you unhappy man, that voluntary confinement is harder to bear than compulsory. বলছে এটাও ভুলে যেও না, স্বেচ্ছায় বন্দিত্ব বাধ্যতামূলক বন্দিত্বের চেয়ে বেশি কঠিন। অর্থাৎ এই কথাটা ঠিক, তুমি কোনো একটা ভুল করেছো, তাই তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, এই বিষয়টা আমাদের ব্রেন মানতে পারে যে হ্যাঁ আমি ভুল করেছি তাই আমি বন্দি, একটা কন্ডিশন এখানে রয়েছে। কিন্তু ব্রেন কখনো এটা মানতে পারে না যে আমি নিজে আমি আমার বন্দিত্ব স্বীকার করেছি, যেচে গিয়ে আমি সেই খাল কেটে কুমির এনেছি, এই ব্যাপারটা আমাদের ব্রেন মানতে পারে না, ঠিক আছে। আমি একা চর খেয়েছি, মাকে বলেছি মা আমাকে 10টা চর মারো, তো এরকম হয়? আমাদের ব্রেন মানতে পারে না। তাই এখানে ব্যাংকার বলছে যে দেখো, তুমি কিছু ভুল করলে কারাদণ্ড হতো, সেটা কিন্তু নর্মাল, কিন্তু এই যে যেচে পড়ে তুমি যে বন্দিত্বটা নিলে, এটা কিন্তু বেশি হার্ডার, মানে কঠিন। দ্য থট that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. যে you have the right, যে তোমার মানে তুমি যে কোনো মুহূর্তে বাইরে গিয়ে স্বাধীন হতে পারো, এই যে চিন্তাটা, ঠিক আছে, কারাগারে তোমার পুরো জীবনটাকে বিষাক্ত করে তুলবে। মানে ও তো নিজের ইচ্ছায় জেলে যাচ্ছে, তো যখনই তুমি ভাববে যে তুমি যে কোনো মুহূর্তে বাইরে গিয়ে স্বাধীন হতে পারো, জাস্ট আমি এখানে আমার নিজের জেদে রয়েছি, আমি চাইলেই জেল থেকে বেরোতে পারি, অথচ আমি জেদের বসে রয়েছি জাস্ট বাজি লড়েছি বলে, এইটা ভাবলেই তোমার বেশি কষ্ট হবে, তোমার জীবনটা পুরো বিষাক্ত করে তুলবে। আই এম সরি ফর ইউ, আরে তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কে বলছে এটা? ব্যাংকার বলছে। কাকে? লয়ারকে বলছে, যে জেলে থাকতে রাজি হয়েছে। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এইবারে এইসব কথা বলে, মানে এইসব কথা ভাবছিল। কে ভাবছিল? সেই 15 বছর আগের ঘটনা ভাবছিল ব্যাংকার, বয়স্ক ব্যাংকার, এখন আরো বয়স হয়ে গেছে। ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, সেই নিজের স্টাডি রুমে হাঁটাচলা করছে, পাইচারি করছে। রিমেম্বার্ড অল দিস, পুরো ঘটনাটা স্মরণ করলো। অ্যান্ড আস্কড হিমসেলফ, আর নিজেকে প্রশ্ন করছে। নিজেকে কি প্রশ্ন করছে? হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, কিন্তু সেই বাজির উদ্দেশ্য কি ছিল? এই যে আমরা বাজি ধরলাম, হ্যাঁ মনে আছে কত বছরের বাজি? 15 বছর। আর 15 বছর পরে ওনার মনে পড়ছে, তার মানে কি কমপ্লিট নিশ্চয়ই লোকটা করতে পেরেছে নাকি পারেনি, আই ডোন্ট নো, দেখা যাক। তো হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, সেই বাজির উদ্দেশ্য কি ছিল?
What is the good of that man's losing 15 years of his life and my throwing away 2 million? বলছে ওই যে মানুষটা বাজি লড়ে নিজের জীবনের 15টা বছর নষ্ট করলো, মানে নষ্ট হবে বা হলো, আর আমার 2 মিলিয়ন টাকা হারালাম, এতে কি লাভ হলো? ওনারই বা কি লাভ হলো আর আমারই বা কি লাভ হলো? উনি ওনার জীবন থেকে কতটা সময় নষ্ট করলো? 15 ইয়ার্স। আর আমি আমার কত টাকা নষ্ট করলাম? 2 মিলিয়ন। দুজনেই কিন্তু হারালো তো, কেউ সময় তো কেউ টাকা। তো দুজনের কি লাভ হলো? কি উদ্দেশ্যে আমরা বাজিটা লড়েছিলাম? Can it prove that the death penalty is better or worse than imprisonment for life? এই যে বাজি লড়ে 15 বছর লোকটা থাকবে বললো আর আমি 2 মিলিয়ন রুবেল দেব বললাম, এটা কি প্রমাণ করতে পারে যে মৃত্যুদণ্ড জীবনের আজীবন কারাদণ্ডের থেকে ভালো নাকি খারাপ? না 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 না, ইট ওয়াজ অল ননসেন্সিয়াল। কি আজে বাজে, হ্যাঁ, বোকা বোকা ব্যাপার অ্যান্ড মিনিংলেস, কোনো অর্থহীন ব্যাপার। On my part, it was the caprice of a pampered man. আমার দিক থেকে এটা ছিল একটা আদুরে ধনী মানুষের খেয়াল। ফার্স্টেই বলেছিলাম ওনার অনেক টাকা ছিল আর ওনার টাকার অনেক গরম ছিল, ঠিক আছে? এখন টাকার গরমে উনি ভাজা ভাজা হয়ে গেছে, এখন ওনার প্রবলেম। এখন কেন প্রবলেম? নিশ্চয় ওনার এখন টাকার অভাব হয়েছে, তাই উনি নিজেই বলছে যে আমার দিক থেকে ভুলটা এটাই ছিল যে আমি তখন অনেক ধনী ছিলাম আর আমার অনেক টাকার গরম ছিল। And on his part simple greed for money. আর ওই লোকটা কেন বাজি লড়েছিল? ওনার টাকার প্রতি অনেক গ্রিড মানে লোভ ছিল। উনি টাকার লোভে সময় নষ্ট করলো আর আমি টাকার অহংকারে টাকা হারালাম। Then he remembered what followed that evening. তারপরে উনি আবার সেই পুরনো দিনের কথা স্মরণ করছে যে সেদিন সন্ধ্যাবেলা কি হয়েছিল। It was decided, এটা ঠিক হলো, that the young man, যে ওই অল্প বয়সী লোকটা অর্থাৎ লয়ার, যুবক, আইনজীবী, should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছিল যে সেই তরুণ লয়ার তার যে ইমপ্রিজনমেন্ট, বন্দিত্বের যে বছরগুলো, সেগুলো ব্যাংকারের বাগানের একটা ছোট্ট বাড়িতে, লজ মানে ছোট্ট বাড়িতে কঠোর নজরদারির মধ্যে কাটাবে। হ্যাঁ, স্ট্রিকেস্ট মানে কি? সব থেকে কঠোর। আর সুপারভিশন মানে নজরে নজরে থাকবে, যাতে উনি ওখান থেকে বেরোতে না পারে একটা মুহূর্তের জন্য। সারাক্ষণ 15 বছর উনি কোথায় থাকবে? ওই লজের মধ্যে থাকবে, ওই বাড়ির মধ্যে থাকবে। লজটা ব্যাংকারের কোথায় ছিল? ব্যাংকারের বাগানে ছিল, ঠিক আছে? ইট ওয়াজ অ্যাগ্রিড, এটাই সম্মতি হয়েছিল যে দ্যাট ফর 15 ইয়ার্স, 15 বছরের জন্য, হি শুড নট বি ফ্রি, উনি স্বাধীনতা পাবে না, টু ক্রস, এমনকি ক্রসও করতে পারবে না। হ্যাঁ, কি ক্রস করতে পারবে না? দ্য থ্রেশ হোল্ড অফ দ্য লজ, ওই যে ছোট লজে থাকে, ওই লজের যে চৌকাঠ, দরজার যে জায়গাটা, সেই চৌকাঠও পেরোতে পারবে না। টু সি হিউম্যান বিংস, কোনো মানুষকে দেখতে পারবে না চৌকাঠ পেরিয়ে। টু হিয়ার আ হিউম্যান ভয়েস, কোনো মানুষের কণ্ঠস্বরও শুনতে পাবে না। অর টু রিসিভ লেটার্স অর নিউজ পেপার, এমনকি কোনো চিঠি পাবে না কোনো প্রিয় ব্যক্তির কাছ থেকে, এমনকি কোনো পৃথিবীর কোনো সংবাদপত্র ওনার কাছে যাবে না। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, ওনার কাছে বাদ্যযন্ত্র থাকতে পারবে, ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবে, ওনার কাছে বই রাখার অনুমতি উনি পেয়েছিলেন। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং উনি নিজে চিঠি লেখার অনুমতি পেয়েছিল। মানে ওনার কাছে বাইরের থেকে কোনো লোক কোনো চিঠি পাঠাতে পারবে না, কিন্তু উনি চাইলে চিঠি লিখতে পারবে। এবং আর কি করতে পারবে? টু ড্রিঙ্ক ওয়াইন, উনি মদ পান করতে পারবে, ওয়াইন খেতে পারবে। অ্যান্ড টু স্মোক, উনি ধূমপানও করতে পারবে। By the terms of the agreement, এই চুক্তির শর্ত অনুযায়ী, the only relations he could have with the outer world were by a little window made purposely for that object. তাহলে এইটুকুর মানে কি? যে by the term of the agreement, এই চুক্তির শর্ত অনুযায়ী, the only relation he could have, যে সম্পর্ক লোকটা রাখতে পারবে
উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, পৃথিবীর বাইরের সাথে, সেটা হচ্ছে ওয়্যার বাই লিটিল উইন্ডো, সেটা হচ্ছে একটা ছোট্ট জানালা, উনি জানালা দিয়ে পৃথিবীটা দেখতে পারবে। এই জানলাটা বানানো হয়েছিল মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, যাতে উনি পৃথিবীর বাইরেটা জানলা দিয়ে দেখতে পারে, সেই জন্যই ওই বাড়িতে একটা ছোট্ট জানলা ছিল। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, উনি যা চাইবে উনি তাই পাবে, যেমন বুকস, মিউজিক, ওয়াইন, সো অন, বই, সঙ্গীত, মদ ইত্যাদি। ইন এনি কোয়ান্টিটি, যত চাইবে তত পাবে। হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, শুধু একটা চিঠি লিখে অর্ডার করতে হবে, আমার বই লাগবে, আমার মদ লাগবে, আমার জল লাগবে, আমার মিউজিক লাগবে, জাস্ট বললেই দিয়ে দেবে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু কোনো লোকের মুখোমুখি হতে পারবে না, সব কিছু জানলা দিয়ে ডেলিভারি হবে, ওই ছোট্ট জানলাটা দিয়ে। The agreement provided for every detail and every trifle that would make his imprisonment strictly solitary. এটুকুর মানে কি, যে এই যে অ্যাগ্রিমেন্ট, এই যে চুক্তিটা ওরা করলো, প্রোভাইডেড ফর এভরি ডিটেল, চুক্তিতে এমন সব খুঁটি নাটি বিষয় নির্ধারণ করা হয়েছিল, এভরি ট্রিফল, ছোট্ট ছোট্ট বিষয়ও, দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট, যেটা তার ওই বন্দিত্বটাকে স্ট্রিক্টলি সলিটারি, মানে পুরো ওকে একা বানিয়ে দেবে, মানে একটা সিঙ্গেল লোকেরও আওয়াজ পাবে না, এমনকি দেখতেও পারবে না চোখে। কোনো মানুষের সংস্পর্শ ছাড়া থাকতে পারে? হতে পারে আমি বড় ইন্ট্রোভার্ট, আমার লোকজন ভালো লাগে না, তবুও আমাদের প্রিয়জনের দরকার হয়, সে যত বড়ই ইন্ট্রোভার্ট হোক না কেন, একা থাকতে ভালোবাসুক না কেন, লাইফে কাউকে না কাউকে তো প্রয়োজন হয়, বন্ধু বান্ধব, মা বাবা, কেউ না কেউ, যার সাথে দুটো মানুষ মনের কথা যেন বলতে পারে, এটা মানুষের দরকার হয়। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 ইয়ার্স, আর চুক্তিতে এটাও ছিল যে সেই তরুণকে, সেই যুবককে ঠিক 15 বছর ওই রুমে, ওই লজের মধ্যে বন্দি থাকতে হবে। বিগিনিং ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870, ভালো করে মনে রাখবে ডেটটা, এক্সামে কিন্তু এমসিকিউতে আসবে। কি, যে বিগিনিং ফ্রম, এই যে ইমপ্রিজনমেন্ট, বন্দি দশা কবে থেকে শুরু হয়েছিল না, 12টা, 12 o'clock থেকে, রাত 12টা থেকে শুরু হয়েছিল নভেম্বর মাসের 14 তারিখে 1870 সালে। তাহলে 15 বছর মানে কবে শেষ হবে, 1885 নভেম্বর মাসের রাত 12টাতে, তাই না? অ্যান্ড এন্ডিং ইন 12 o'clock, আবার শেষ হবে রাত 12টায় নভেম্বর মাসের 14 তারিখে 1885-এ, 85 সালে। তাহলে শুরু হয়েছিল কবে, 1870-তে নভেম্বর 14, আর শেষ হবে কবে, 1885-এর 14th নভেম্বরে। কটার সময়, 12 o'clock-এ। The slightest attempt on his part to break the condition, যদি ওই জেলে বন্দি লোকটা, লজে বন্দি লোকটা কোনো রকম পালানোর অ্যাটেম্প্ট করে, ঠিক আছে, চেষ্টা করে, ইফ only 2 minutes before the end, এমনকি নভেম্বর মাসের 1885 সালের নভেম্বরের 14 তারিখের রাত 12টার যদি 2 মিনিট আগেও 11:58-তেও যদি পালানোর চেষ্টা করে, তাহলেও কি হবে, the slightest attempt of his part to break the condition, if only 2 minutes before the end, released the banker from the obligation to pay him the 2 millions, তাহলে কিন্তু 2 মিনিট আগে বেরোলেও ও 2 মিলিয়ন রুবেল পাবে না, ওকে সেই রাত 12টা অবধি, 1885 সালের 14 নভেম্বর রাত 12টা অবধি ওকে থাকতে হবে, তবেই ও কত টাকা পাবে, 2 মিলিয়ন রুবেল ও পাবে। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, 1 বছর প্রথমে কেটে গেল, as far as one could judge from his brief notes, তার সংক্ষিপ্ত, ওই লেখালেখি করতো না ও ভেতরে বসে, তো তার সংক্ষিপ্ত নোটগুলো থেকে যতটুকু বোঝা যেত এটাই যে the prisoner suffered severely from loneliness and depression, একা একা লজের মধ্যে থেকে থেকে ওই বন্দিটা, ওই লয়ারটা, 25 years old এ লয়ার,
1 বছর হয়ে গেছে মানে ওর এখন কত বছর? 26। ও একাকিত্বে ভুগছে, ও ডিপ্রেশন মানে ও বিষণ্ণতায় ভুগছে, ভীষণ কষ্ট পাচ্ছে। The sound of the piano could be heard continually day and night from his lodge. ও যে লজে থাকে ওকে পিয়ানো দিয়েছে, ও সারা দিন রাত খালি ঘরের থেকে হ্যাঁ সে অবিরত পিয়ানোর আওয়াজ পাওয়া যায়। He refused wine and tobacco. ও মদ খাওয়া এখন আর খেতে চায় না, ও তামাক মানে টোব্যাকো অর্থাৎ স্মোকিংও কিছু করতে চায় না। Wine, he wrote, excites the desire. ও লিখেছিল যে মদ মানুষের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে উত্তেজিত করে দেয়। ও এখন বন্দি অবস্থায় আছে, ওর মনে কি ইচ্ছা জাগবে এখান থেকে বেরিয়ে যায়, তাহলে মদ খেলে ওকে উত্তেজিত করে দেবে বেরিয়ে যাওয়ার, আর বেরিয়ে গেলে ওর যে বেট সেটা হেরে যাবে ও বেটে। তাই ও কি খায় না এখন আর? ওয়াইন ও খায় না। And desires are the worst foes of the prisoner. আর যারা বন্দী তাদের সব থেকে বড় শত্রুকে তাদের মনের ইচ্ছা। And besides, nothing could be more deary than drinking good wine and seeing no one. আর তার থেকে বড় কথা হচ্ছে মদ পান করে যদি কাউকে দেখতে না পাওয়া যায়, তার থেকে বিষণ্ণ আর কিছু হতে পারে না। And tobacco spoiled the air of his room. আর তামাক তার ঘরের বাতাসকে নষ্ট করে দেয়, কারণ এক তো বদ্ধ ঘর, একটা ছোট্ট জানলা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। In the first year, the books he sent for. প্রথম বছরে ও অনেকগুলো বই চেয়েছিল। কি চেয়েছিল? বুকস চেয়েছিল। Were principally of a light character. সেই বইগুলো সাধারণ হালকা ধরনের ছিল, খুব ভারী ভারী কি বই না। বইগুলো মানে ভারী মানে কিন্তু ওয়েটি বই বলছি না, ভারী মানে গল্পগুলো খুব সাধারণ গল্প ছিল। নভেলস উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, প্রেমের কাহিনী, জটিল প্রেমের কাহিনী লেখা উপন্যাস পড়তো। সেন্সেশনাল ফ্যান্টাস্টিক স্টোরিজ, কিছু রোমাঞ্চকর কল্পনাপ্রবণ গল্প পড়তো। অ্যান্ড সো অন, ইত্যাদি ইত্যাদি নানা রকম গল্প। In the second year, দ্বিতীয় বছর যখন ওর বয়স 27, the piano was silent in the lodge. এখন ওর ঘর থেকে আর কিসের আওয়াজ শোনা যায় না? এখন আর ঘর থেকে পিয়ানোর আওয়াজও শোনা যায় না। And the prisoner asked only for the classics. এখন আমাদের যে বন্দিটা কেবল ক্লাসিক বই পড়তে চায়। ক্লাসিক বই মানে কি বলবো, যেগুলো সেই ধরো বলা হলো প্রাইড অ্যান্ড প্রিজুডিস টাইপের, ঠিক আছে, এগুলো ক্লাসিক বই, যেরকম ক্লাসিক সিনেমা বলে, যেগুলো পুরনো ধরো পথের পাঁচালী, তোমরা ক্লাস 8-এ পড়েছিলে পথের পাঁচালী, ওই সিনেমাটা একটা ক্লাসিক সিনেমা, ক্লাসিক বই, সেরকম উনি ক্লাসিক বই চায়। In the 5th year, 5 বছর যখন কেটে গেছে, পঞ্চম বছরে মিউজিক ওয়াজ অডিবল এগেইন, আবার সঙ্গীতের শব্দ শোনা গেল, আবার পিয়ানো শোনা যাচ্ছে। And the prisoner asked for wine. বন্দিটা এবার মদ চাইলো, এবার আমাকে মদ দিন। Those who watched him through the window, যারা ওনাকে সেই জানলা থেকে দেখেছে তারা বলতো that all that year he spent doing nothing. উনি তো সারা বছর প্রায় কিছুই করতো না, বাট ইটিং শুধু খেত, ড্রিঙ্কিং পান করতো, অ্যান্ড লাইং অন হিজ বেড আর বিছানায় শুয়ে থাকতো। ফ্রিকুয়েন্টলি ইয়নিং, মাঝে মাঝে হাই তুলতো, অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, নিজের সঙ্গে রেগে কথা বলতো। হি ডিড নট রিড বুকস, এমনকি বইও পড়তো না। সামটাইমস অ্যাট নাইট, মাঝে মাঝে রাত্রেবেলা হি উড সিট ডাউন টু রাইট, লেখালেখি করতে বসতো। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, ঘন্টার পর ঘন্টা খালি লিখেই যেত। অ্যান্ড ইন দ্য মর্নিং, আর সকালবেলা টিয়ার আপ অল দ্যাট, সব কিছু ছিঁড়ে ফেলতো। দ্যাট হি হ্যাড রিটেন, যা আগের দিন রাতে সব লিখেছিল পরের দিন সকালে উঠে কুচি করে সব ছিঁড়ে ফেলতো। মানে উনি না ডিপ্রেশনে থাকলে মানুষ যা হয়, মানে একটা মানুষকে আটকে রেখেছে 5 বছর, ও আটকে আছে, তাও আবার কি কেউ জোর করে আটকায়নি, কোনো দোষেও আটকায়নি, যে পড়ে নিজেকে আটকেছে বাজি লড়ে। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, একাধিকবার ওকে একা কাঁদতেও শোনা গেছে।
ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th year, হ্যাঁ, ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে মানে মাঝপথে, দ্য প্রিজনার বিগান জিরাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজ, হঠাৎ করে ওনার মধ্যে উৎসাহ দেখা দিয়েছে নাকি ভাষা শিখবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পড়ছে, ফিলোসফি পড়ছে, তোমাদের সাবজেক্ট অনেকেরই আছে ফিলোসফি, দর্শন পড়ছে, অ্যান্ড হিস্ট্রি, ইতিহাস পড়তে শুরু করে দিয়েছে। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দি স্টাডিজ, পড়াশুনো নিয়ে ভীষণ উৎসাহের সঙ্গে সেই পড়াশুনো শুরু করেছে। সো মাচ, এত পরিমাণে, সো দ্যাট দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু টু গেট হিম বুকস হি অর্ডার্ড, ব্যাংকারের তাকে চাওয়া বইগুলো জোগাড় করতে সেখানে সেই পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা। হ্যাঁ, ভীষণ কষ্ট হলো, ভীষণ পরিশ্রম করতে হলো ব্যাংকারকে। কোন ব্যাংকার? যে ওকে আটকে রাখার বাজি রেখেছে। হ্যাঁ, ইন দ্য কোর্স অফ 4 years সাম 600 ভলিউমস, এরপরে আগামী 4 বছরের মধ্যে প্রায় 600 ভলিউমস, প্রায় 600 খণ্ড বই ওয়্যার প্রকিউরড অ্যাট হিজ রিকোয়েস্ট, তার অনুরোধে সংগ্রহ করা হয়েছিল প্রায় 600টা খণ্ড বই। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, আর এই সময়েই, দ্যাট ব্যাংকার রিসিভ দ্য ফলোয়িং লেটার ফ্রম হিজ প্রিজনার, হ্যাঁ, এই টাইমে আমাদের যে ব্যাংকার, সে ওই বন্দির কাছ থেকে, ওই লয়ারের কাছ থেকে একটা চিঠি পায়। সেই চিঠিতে কি লেখা ছিল? মাই ডিয়ার জেইলার, আমার কারারক্ষী। জেইলার কাকে বলছে? বন্দিটা ব্যাংকারকে বলছে, ব্যাংকারই তো আটকে রেখেছে, নজরে রাখছে, তাই বলছে যে প্রিয় কারারক্ষী জেলার সাহেব, আই রাইট ইউ দিস লাইনস ইন 6 languages, আমি এই লেখাটা লিখছি, হ্যাঁ, 6টা ভিন্ন ভিন্ন ভাষায়, যেগুলো এত বছরে শিখেছে। শো দেম টু পিপল, ওই লোকেদেরকে দেখাও, হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, যারা এই ভাষাগুলো জানে। লেট দেম রিড দেম, ওদেরকে এই লেখাগুলো পড়াও, পড়তে দাও। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি তারা একটা ভুলও না ধরতে পারে, আই ইমপ্লোর ইউ টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, যদি আমার লেখা ঠিকঠাক হয়, তুমি বাগানে একটা বন্দুকের গুলি করো, তাহলে আমি বুঝবো আমার লেখাগুলো 6টা ভাষায় ঠিকঠাক। ঠিক আছে? That shot will show me that my efforts have not been thrown away, ওই গুলির শব্দই আমাকে জানাবে যে আমার এই যে পরিশ্রম, ভাষা শেখা বৃথা যায়নি। The geniuses of all ages and of all lands speak different languages, but the same flame burns in them all. সব যুগের, সব দেশের প্রতিভাবান জিনিয়াস মানুষেরা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, কিন্তু তাদের সকলের মধ্যে একই জ্ঞান, একই অনুপ্রেরণার আগুন জ্বলে। যে রবীন্দ্রনাথ যখন কোনো কবিতা লেখে, তার মধ্যে যে আগুন জ্বলে, হ্যাঁ, ইউরোপে বসে থাকা অন্য কোনো লেখক, হ্যাঁ, বা কবি শেক্সপিয়ারের মধ্যেও কিন্তু সেই সেম আগুন জ্বলে, হয়তো সবার ভাষা আলাদা। Oh, if you only knew what unearthly happiness my soul feels, বলছে আহা, যদি আপনি জানতেন, হ্যাঁ, যে কি আনআর্থলি, মানে যে কি অসাধারণ আনন্দ, হ্যাপিনেস আমার সোল অনুভব করছে, আমার আত্মা ফিল করছে, নাও ফ্রম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম, যে আমি এখন অনেক অনেক ভাষা জানতে পেরে, শিখতে পেরে আমার আত্মায় যে কি শান্তি, কি আনন্দ হচ্ছে, আপনি যদি জানতে পারতেন। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড, বন্দির ইচ্ছা পূরণ করা হলো। অর্থাৎ উনি চেয়েছিল যে অনেক অনেক ভাষার লোকেদেরকে তার সেই লেখাটা দেখাতে, সেটা দেখালো। ব্যাংকার অর্ডার্ড 2 shots to be fired in the garden, ব্যাংকার বাগানে 2টো গুলি ছুড়তে আদেশ দিলেন, অর্থাৎ ঠিকঠাক হয়েছে। দেন আফটার দ্য 10th year, 10ম বছর, 10টা বছর কাটিয়ে দিয়েছে লোকটা। দ্য প্রিজনার sat immovably
At the table, the prisoner sat immovably at the table. বন্দি কি করছে? টেবিলের ওপর নড়াচড়া না করে, মুভ না করে চুপচাপ স্থির হয়ে বসে থাকতো। and read nothing but the gospel. শুধু গসপেল, বাইবেলের একটা অংশ। বাইবেল কি? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এই গসপেল হচ্ছে বাইবেলের একটা পার্ট, সেইটাই খালি পড়তো। চুপচাপ বসে বসে খালি সেই বাইবেল পড়ে যাচ্ছে, গসপেল পড়ে যাচ্ছে। ইট সিমড, তাহলে কত নম্বর বছরে উনি গসপেল পড়তো? 10th year, 10ম বছরে। It seemed strange to the banker that a man who in 4 years had mastered 600 learned volumes should waste nearly a year over one thin book easy of comprehension. এই লাইনগুলোর মানে হচ্ছে যে ব্যাংকারের কাছে অদ্ভুত মনে হতো যে মানুষটা 4 বছরে 600 পণ্ডিতের লেখা আয়ত্ত করেছিল, সে কিনা একটা পাতলা বই, যেটা সহজে কম্প্রিহেনশন করা যায়, সহজে বোধগম্য করা যায়, সেই বই 1 বছর ধরে পড়ে পড়ে সময় নষ্ট করছে। বাইরে থেকে ব্যাংকার জানলা দিয়ে দেখে দেখে খালি ভাবে যে কি পাগল লোক, হ্যাঁ, 4 বছরে 600 পণ্ডিতের বই পড়ে ফেললো, আর এই তবে থেকে 1 বছর ধরে দেখছি বাইবেল পড়েই যাচ্ছে। এই বই তো সোজা, হ্যাঁ, এই এত সময় লাগে। Theology and histories of religion followed the gospel. গসপেলের পরে সে কি পড়া শুরু করলো? ধর্মতত্ত্ব, ধর্মের ইতিহাস, এইসব পড়তে শুরু করলো। In the last 2 years of his confinement, এবং তার যে সেই লাস্টের দিকের যে বন্দি দশা, ঠিক আছে, শেষের দিকের 2 বছর, তার মানে 14 নম্বর আর 15 নম্বর বছর, ঠিক আছে, লাস্টের যে 2 বছর, 15 বছর থাকবে বলেছে, তাহলে লাস্টের 2 বছর মানে কত নম্বর বছর? 14 নম্বর আর 15 নম্বর। তো সেই ইন দ্য লাস্ট 2 years of his confinement, শেষের 2 বছর, the prisoner read an immense quantity of books. সে মারাত্মক বিপুল পরিমাণে উনি বই পড়ছে। quite indiscriminately, মানে কোনো বাছাই না করে নির্বিচারে বিপুল বই পড়ছে, সব রকমের বই পড়ছে। at one time he was busy with the natural sciences. কখনো দেখছে প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে বই পড়তে ব্যস্ত। দেন কখনো দেখছে হিউড অক্সফোর্ড, বায়রন, শেক্সপিয়ার, কখনো বায়রনের বই পড়ছে, কখনো শেক্সপিয়ারের বই পড়ছে, মানে যখন তখন, মানে কোনো ঠিক ঠিকানা নেই। এই সায়েন্স পড়ছে, এই আর্টস পড়ছে, এই ভূগোল পড়ছে, এই ইতিহাস পড়ছে, এরকম অবস্থা। দেয়ার ওয়্যার নোটস ইন হুইচ, কখনো কখনো তার নোটে হি ডিমান্ডেড অ্যাট দ্য সেম টাইম বুকস অফ কেমিস্ট্রি, কখনো একই সঙ্গে রসায়নের বই চাইছে, অ্যান্ড আ ম্যানুয়াল অফ মেডিসিন, চিকিৎসা বিজ্ঞানের বই চাইছে, অ্যান্ড আ নোভেল, সঙ্গে সঙ্গে একটা উপন্যাস চাইছে। বলছে আমাকে একটা কেমিস্ট্রির বই দেবেন, একটা মেডিসিনের বই দেবেন, আর একটা গল্পের বই দেবেন। কোনো মিল আছে? সায়েন্সের সাথে আবার হঠাৎ করে আর্টস, গল্প ঢুকে যাচ্ছে। and some treatise on philosophy or theology, এবং দর্শন বা ধর্মতত্ত্ব সম্পর্কিত কোনো প্রবন্ধও চাইতো। ট্রিটিস মানে প্রবন্ধ, কিসের ব্যাপারে? ফিলোসফি মানে দর্শনের ব্যাপারে, আর থিওলজি মানে ধর্মতত্ত্বের ব্যাপারে উনি কখনো কখনো প্রবন্ধ চাইতো। প্রবন্ধ মানে যেগুলো কোনো গল্প নয়, ফ্যাক্ট লেখা থাকে যেখানে। His reading suggested a man swimming in the sea among the wreckage of his ship. তার পড়াশুনো দেখে, হ্যাঁ, মনে হতো যে কোনো জাহাজ ডুবির ধ্বংসাবশেষের মধ্যে সমুদ্রে সাঁতার কাটছে এমন একজন মানুষ। মানে চারিদিকে বিভিন্ন রকম সাবজেক্ট, আর উনি মাঝখানে বই পড়তে বসেছে। হ্যাঁ, মনে হতো কোনো একটা লোকের জাহাজ ডুবে গেছে, চারিদিকে সেই ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে, আর মাঝখানে উনি সাঁতার কাটছে। ওনার পড়াশোনার তাল দেখে এরকম লাগতো। And trying to save his life
by greedily clutching first at one spar and then at another. আর ওনাকে দেখে মনে হতো যে উনি একটা এমন লোক যে সমুদ্রে বাঁচার চেষ্টা করছে, নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে বাই গ্রিডিলি, হ্যাঁ, যে একেবারে পাগলের মতো ক্লাচিং, ধরার চেষ্টা করছে। ফার্স্ট অ্যাট ওয়ান স্পার, প্রথমে একটা কাঠের টুকরো ধরার চেষ্টা করছে, তো কিছুক্ষণ পরে আরেকটা কাঠের টুকরো ধরার চেষ্টা করছে। সে পাগল হয়ে গেছে, বাঁচার জন্য পাগল হয়ে গেছে। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস, এই সমস্ত ঘটনা 15 বছর আগের ঘটে যাওয়া ঘটনা সব মনে রেখেছে আমাদের ওল্ড ব্যাংকার। অ্যান্ড থট, আর মনে মনে ভাবছে, টুমরো অ্যাট 12 o'clock, আগামীকাল ঠিক রাত 12টায় হি উইল রিগেইন হিজ ফ্রিডম, সে তার স্বাধীনতা ফিরে পাবে। বাই আওয়ার এগ্রিমেন্ট, আর আমাদের চুক্তি অনুসারে, আই অট টু পে, আমাকে পে করতেই হবে, টাকা দিতেই হবে, হিম, ওনাকে 2 million, 2 মিলিয়ন রুবেল দিতেই হবে। ইফ আই ডু পে হিম, আর যদি আমি ওকে টাকাগুলো দিই, ইট ইজ অল ওভার উইথ মি, তাহলে আমার সব শেষ হয়ে যাবে। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি পুরো নিঃস্ব হয়ে যাব। তার মানে বুঝতে পারছো ওর অবস্থা কি? ব্যাংকারের অবস্থা শোচনীয়। ওর এতদিন যে টাকার গরম ছিল 15 বছর আগে, যে 2 মিলিয়ন দেবো তোমাকে, থাকো তুমি বন্দি হয়ে, আজ ওর কাছে 2 মিলিয়ন দেওয়ার মতো টাকা নেই। ও যদি দেয় তো নিঃস্ব হয়ে যাবে। 15 years before, his millions had been beyond his reckoning, অর্থাৎ 15 বছর আগে এই আমাদের ব্যাংকারের কাছে এত টাকা ছিল যে তার হিসাব রাখা যেত না। বিয়ন্ড হিজ রেকনিং মানে তার হিসাবের বাইরে টাকা ছিল। ব্যাংকার মানে বুঝতেই পারছো বিশাল টাকার মালিক। কিন্তু টাকা ক্ষণস্থায়ী জিনিস। তুমি যদি তোমার আজ আছে টাকা, বয়স হবে, ওই টাকা তুমি যদি জমিয়ে রাখতে না পারো, ইনভেস্ট করতে না পারো, সে টাকা তোমার আর থাকবে না। তো ওনার টাকা গেছে, 15 বছর পরে সেই বড়লোক উনি আর নেই। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ ওয়্যার গ্রেটার, মানে তার ঋণ বেশি না তার সম্পত্তি বেশি। নিজেকে এখন প্রশ্ন করছে যে আমার কাছে ডেট বেশি, ডেট মানে ধার দেনা, নাকি আমার কাছে অ্যাসেট বেশি, ধন সম্পত্তি বেশি। তার মানে ওনার অবস্থা একেবারে কাহিল, ওনার কাছে টাকা পয়সা সেরকম কিছুই নেই। ডেসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, তোমরা স্টক মার্কেটিংয়ের নাম শুনেই থাকবে, টাকা পয়সা লাগায় মার্কেটে। তো সেই স্টক এক্সচেঞ্জে উনি জুয়া খেলতে খেলতে, হ্যাঁ, টাকা লাগাতে লাগাতে, হারতে হারতে ওনার এখন হতাশাগ্রস্ত অবস্থা, টাকা পয়সা কিচ্ছু নেই। while speculation and excitability which he could not get over even in advancing years, বলছে অযথা স্পেকুলেশন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং বয়স বাড়ার পর যে অস্থির স্বভাব সে ছাড়তে পারেনি। মানে ওনার এই যে স্বভাব, ওনার বয়স বাড়ার পরেও উনি ছাড়তে পারেনি। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন, এবং এই ওনার এই উল্টোপাল্টা খরচা এবং উল্টোপাল্টাই বাজি রাখার যে স্বভাব আর এই জুয়া খেলার যে ব্যাপারটা, এইটাই ওনার ধন সম্পত্তির পতন ঘটিয়েছে। ডিক্লাইন মানে পতন ঘটিয়েছে ওনার ফরচুন, ফরচুন মানে ওনার ভাগ্যের, ওনার টাকা পয়সার। অ্যান্ড দ্য প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলিয়নার had become a banker of middling rank, আজকে যিনি এই ব্যাংকার ছিল একটা সে কোটিপতি যাকে বলে, মিলিয়নিয়ার ঠিক ছিল, হ্যাঁ, যে ছিল প্রাউড, গর্বিত, ফিয়ারলেস, কোনো ভয় পেত না, নির্ভীক ছিল, সেলফ কনফিডেন্ট ছিল, উনি আত্মবিশ্বাসী একটা লোক ছিল, যে আজকে একটা সাধারণ মানের ব্যাংকারে পরিণত হয়েছে। সেই মানে এরকম একটা ব্যাপার, বড় বড় ব্যাংকের বড় বড় অফিসার থেকে উনি আজকের ছোটোখাটো ব্যাংকে ধরো চাকরি করে, ওনার এত অধঃপতন হয়েছে। ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্টস, তার বিনিয়োগের সামান্য ওঠানামাতেই সে ভয়ে কেঁপে ওঠে। ইনভেস্টমেন্ট হচ্ছে তুমি আজকে 5,000 টাকা লাগালে,
দেখা গেল যে 1 মাস পরে সেটা দেখছো যে 4,000 হয়ে গেছে, আবার এমনও হতে পারে 6,000 হয়ে গেছে। তো আমাদের শেয়ার মার্কেট এরকমই হয়, টাকার তুমি যখন ইনভেস্ট করো, ইনভেস্টমেন্টের বাজারে এটাই চলে, টাকার ওঠানামা। আগে ওনার অত ভয় ছিল না, উনি জানতো যে আমার কাছে প্রচুর টাকা ওঠানামা করলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে টাকা লাগায় এবং ওনার সেই আত্মা গলায় উঠে আসে, এই টাকা কমে যাচ্ছে, এই টাকা বেড়ে যাচ্ছে, ওনার খুব টেনশন। কার্সড বেট, এখন উনি মনে মনে ভাবছে ঘোড়ার ডিমের বাজি, অভিশপ্ত বাজি আমি রেখেছিলাম। কার সাথে বাজি রেখেছিল? ব্যাংকার লয়ারের সঙ্গে, যে তুমি 15 বছর জেলে বন্দি থাকতে পারলে তোমায় আমি 2 মিলিয়ন দেবো। কেন রেখেছিল তোমাদের মনে হয়? ও ভেবেছিল ও তো অনেক বড় লোক, 2 মিলিয়ন আর কতই টাকা, আর এ লয়ার থোড়ি পারবে 15 বছর আটকে থাকতে। কিন্তু লয়ারও তো সেই লোক, একেবারে নিজের কথায় ঢিঠ, ও 15 বছর রয়ে গেছে। বেচারা গরিব ব্যাংকারের অবস্থা কাহিল, ও মার্টার্ড করছে। মার্টার্ড মানে বিড়বিড় করে না, ঘোড়ার ডিমের অভিশপ্ত, আমার কী হয়ে গেল, আমি কী করবো, এরকম করে বিড়বিড় করছে। দ্য ওল্ড ম্যান ক্লাচিং হিজ হেড ইন ডেসপায়ার, এবং মাথা চেপে ধরে হতাশায় বিড়বিড় করছে, অভিশপ্ত বেট লড়েছিলাম, অভিশপ্ত এই বাজি। হোয়াই ডিডন্ট দ্য ম্যান ডাই, লোকটা মরে গেল না কেন? তাহলে জেলে বসে বসে লয়ার মরে গেল না কেন, এটা ভাবছে। কে ভাবছে? ব্যাংকার, যে ঘোড়ার ডিম লোকটা মরেও না, 15 বছর ধরে বেঁচে রয়েছে। হি ইজ অনলি 40 নাও, এই লোকটার বয়স, লয়ারের বয়স এখন মাত্র 40, আগে 25 ছিল। 15 যোগ করলে কত হয়? 25-এর সঙ্গে 15 যোগ করলে কত হয়? 40 বছর বয়স। একটা ছেলের 40 বছর বয়স, 40 বছরে তার কি জীবন শেষ? সে চাইলে কোনো কাজে জয়েনও করতে পারবে এবং চাইলে পুরো সংসারও করতে পারবে, ঠিক আছে? হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, হ্যাঁ 40 বছরে এসে আমার শেষ পয়সাটুকু নেবে। হি উইল ম্যারি, ওরে বাবা ও তো বিয়ে করবে। উইল এনজয় লাইফ এনজয় করবে। উইল গ্যাম্বেল অন দ্য এক্সচেঞ্জ, ওই স্টকস এক্সচেঞ্জে টাকা লাগিয়ে জুয়া খেলবে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম, আর সেই সময় আমি ওর দিকে তাকিয়ে থাকবো, উইথ এনভি লাইক এ বেগার, একটা ভিখারির মতো হিংসা করে ওর দিকে তাকিয়ে থাকবো আমি, আমার টাকা নিয়ে ও ফুর্তি করবে। এইসব মনে মনে হিংসা করে ভাবছে কে? ব্যাংকার এসব ভাবছে, আর ওর গা জ্বলে পুড়ে যাচ্ছে। অ্যান্ড হিয়ার ফ্রম হিম এভরি ডে দ্য সেম সেন্টেন্স, আর প্রতিদিন তার মুখে এই কথাই শুনবো, আই অ্যাম ইনডেবটেড টু ইউ ফর দ্য হ্যাপিনেস, এই সুখের জন্য আমি আপনার কাছে ঋণী। বারবার এই কথাটা বলবে যে যখন লয়ার জেল থেকে ছাড়া পেয়ে 2 মিলিয়ন রুবেল নিয়ে লাইফ এনজয় করবে, আর মাঝে মাঝে এসে শুনিয়ে যাবে, আরে দাদা আপনি হেল্প করেছিলেন বলেই কিন্তু দারুণ লাইফ কাটাচ্ছি। আরে যখনই ব্যাংকার এই কথাটা শুনবে, ওনার গা একেবারে জ্বলে পুড়ে যাবে। অফ মাই লাইফ লেট মি হেল্প ইউ, বলছে আজকে আমার টাকা নিয়ে লয়ার বেরোবে, তারপরে আমাকে এসেই বলবে যে আমার জীবনে এই সুখের জন্য আমি আপনার কাছে ঋণী, আমাকে সাহায্য করতে দিন, আমি আপনাকে সাহায্য করব। আমার টাকা দিয়ে আমাকে সাহায্য করা, ওনার খুব মানে অহংকার, ঠিক আছে? তো উনি এগুলো মানতে পারছে না। নো, ইট ইজ টু মাচ, না, খুব অসহ্যকর, আমি নিতে পারছি না বিষয়টা। কোন বিষয়টা নিতে পারছে না উনি? যে আমারই টাকা নিয়ে পরবর্তীকালে এই লয়ার আমাকেই সাহায্য করতে আসতে পারে। দ্য ওয়ান মিনস অফ বিং সেভড ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, দেউলিয়া হওয়া এবং অপমান থেকে বাঁচার একমাত্র উপায় হলো ওই লোকটির মৃত্যু। মানে এখন লয়ার জেলে বন্দি, এখন যদি লয়ারকে গিয়ে মেরে দেয় ব্যাংকার, তাহলে টাকাও দিতে হবে না, আর এদিকে আমাদের ব্যাংকারের সমস্ত ব্যাংক্রাপসি হয়ে গেছে, মানে ব্যাংক থেকে সব টাকা চলে গেছে কোথায়? স্টক এক্সচেঞ্জে, পুরো ব্যাংক খালি। এই দেউলিয়া অবস্থা থেকেও উনি বাঁচতে পারবে, ওদিকে 2 মিলিয়ন টাকাও এক্সট্রা নষ্ট হবে না। ইট স্ট্রাক 3 o'clock, 3টে বাজে। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার কান পেতে শুনছে। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস,
বাড়ির সবাই ঘুমিয়েছিল। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, বাইরে কিছুই শোনা যাচ্ছে না। বাট দ্য রাসলিং অফ দ্য চিল ট্রি, বাইরে সমস্ত নিস্তব্ধ, শুধু মর্মর মর্মর শব্দ গাছের শোনা যাচ্ছে। ট্রাইং টু মেক নো নয়েস, কোনো শব্দ না করার চেষ্টা করে, হি মানে ব্যাংকার টুক ফ্রম এ ফায়ার প্রুফ সেফ দ্য কি অফ দ্য ডোর, ওনাদের একটা সেই লকারের মধ্যে থেকে ওই যে জেলখানা যেখানে লজে আটকে রেখেছে লয়ারকে, সেই ঘরের চাবি বার করলো। হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 ইয়ার্স, ওই লকারের চাবি কত বছর খোলা হয়নি, কারণ 15 বছর ধরে তো লয়ার আটকেই আছে, তো দরজা খোলার প্রয়োজন হয়নি ওই ঘরের, তো চাবি আটকেই আছে, তো সেই চাবিটা নিল। পুট ইট অন হিজ ওভারকোট, বড় বড় যে ওভারকোট পরে রাশিয়ায়, সে ওভারকোটের পকেটে চাবিটাকে রাখলো। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, বাড়ি থেকে বেরিয়ে গেল। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, যে বাগানে লয়ার লজে থাকে ওই বাগানটা ভীষণ অন্ধকার ঠান্ডা ছিল। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। আর ড্যাম্প কাটিং উইন্ড, স্যাঁতসেঁতে ভেজা ভেজা হাওয়া, ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, বাগানের চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছিল। হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রি নো রেস্ট, বাতাসগুলো হাউলিং করছিল, হাহাকার করছিল। মানে সেই হয় না সিনেমাতে আমরা যখন কোনো সেই দুঃখের বা টেনশনের মুহূর্ত দেখি, সে হু হু করে হাওয়া বয়, শো শো শব্দ করে, এরকম একটা সিন চলছে, হাওয়াগুলো যেন সে হাউমাউ করে উড়ে বেড়াচ্ছে চারিদিকে। গিভিং দ্য ট্রি নো রেস্ট, গাছপালাগুলোকে বাতাস কোনো রেস্ট দিচ্ছে না, তার মানে সবসময় বাতাসে গাছগুলো নড়ছে কন্টিনিউয়াসলি। দ্য ব্যাংকার্স স্ট্রেইনড হিজ আইজ, ব্যাংকার চোখ কুচকে ভালো করে দেখার চেষ্টা করলো। কেন? অন্ধকার, দেখতে পাচ্ছে না কিছু। বাট কুড সি নাইদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচুস নর দ্য লজ নর দ্য ট্রি। বলছে চোখ কুচকে উনি বাগানের মধ্যে দেখার চেষ্টা করলো, কিন্তু নাইদার দ্য আর্থ, না দেখতে পারলো পৃথিবী, নর দ্য হোয়াইট স্ট্যাচু, বাগানের মধ্যে দেখবে দেখবে বিদেশে সাদা সাদা রকমের স্ট্যাচু লাগানো থাকে, পরি টাইপের কিংবা কোনো মূর্তি, ওইগুলোও দেখতে পাচ্ছে না। না লজ, মানে যে রুমে আটকে রয়েছে লয়ার, সেই লজটাও দেখতে পাচ্ছে না, না গাছপালা দেখতে পাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছে না। গোয়িং টু দ্য স্পট ওয়্যার দ্য লজ স্টুড, সেই জায়গায় গেল যেখানে লয়ারের সেই লজ দাঁড়িয়েছিল। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, দারোয়ানকে দুবার ডাকলো, এই ওয়াচম্যান ওয়াচম্যান। নো অ্যান্সার ফলো, কোনো উত্তর পাওয়া গেল না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, অবশ্যই এত ঠান্ডার রাতে, রাশিয়ার ওয়েদার বুঝতেই পারছো, ঠান্ডার রাতে ওয়াচম্যান আর বাইরে নেই, শেল্টার নিয়ে অন্য জায়গায় চলে গেছে, আশ্রয় নিয়ে বাঁচতে চলে গেছে। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস। তোমরা এমন কোনো বাগান দেখেছো? দেখবে বাগানগুলো সেই কাচের রুমের মধ্যে থাকে, গাছপালা একটা কাচের রুমে থাকে, ওইগুলোকে গ্রিন হাউস বলে, ঠিক আছে, যে গাছপালাকে খুব যত্ন সহকারে আর কি তৈরি করা হয়। তো হয়তো দারোয়ান চলে গেছে রান্নাঘরে, অথবা সেই গ্রিন হাউসের মধ্যে আশ্রয় নিয়েছে, ওখানে ঠান্ডা হাওয়া আসবে না, কাচের ঘর। ইফ আই হ্যাড টু প্লাক দ্য ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি আমার ইচ্ছাটা কার্য করার মতো সাহস থাকতো, অর্থাৎ একেবারে পথের কাঁটা সরিয়ে দেওয়ার যদি আমার সাহস থাকতো, থট দ্য ওল্ড ম্যান, ভাবছে মনে মনে বুড়োটা, সাসপিশিয়ন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে তো খুনের সন্দেহটা প্রথম কার উপরে গিয়ে পড়তো? ওয়াচম্যানের ওপরে গিয়ে, যে এইখানে দাঁড়িয়েছিল কে? একমাত্র ওয়াচম্যান। তাহলে খুন করেছে কে? একমাত্র দারোয়ান, ওয়াচম্যানই। হি ফেল্ড ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর, সে অন্ধকারে হাতড়ে হাতড়ে সিঁড়ি দরজা খুঁজতে লাগলো। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, লজে ঢোকার প্রবেশ পথে ঢুকলো। দেন হি গ্রপড হিজ ওয়ে, তারপরে সে গ্রপড করতে করতে, হাতড়াতে হাতড়াতে করিডর, মানে সেই ঢোকার জায়গা, বারান্দা টাইপের সেই করিডরে ঢুকে গেল। ইনটু আ লিটল প্যাসেজ, একটা ছোট্ট সরু করিডরে ঢুকে পড়লো।
অ্যান্ড লাইটেড এ ম্যাচ, কি জ্বালালো, একটা দেশলাই কাঠি জ্বালালো। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, সেখানে একটা মানুষও ছিল না, পুরো একদম ফাঁকা, আত্মাও নেই বলতে গেলে। দেয়ার ওয়াজ আ বেড স্টিড উইথ নো বেডিং অন ইট, সেখানে একটা খাট ছিল কিন্তু কোনো তাতে বিছানা ছিল না, কাঠের একটা খাট পাতা, কোনো নরম বেড আছে, নেই। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কস্ট আয়রন স্টোভ, আর একটা কোনায় কালো ঢালাই লোহার চুল্লি ছিল, ওই আগুন টাগুন পোহানোর জন্য, ঠিক আছে, কি রান্নাবান্না করে ওই আগুন পোহানোরই বলা যায়। দ্য সিল অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজন্স রুম ওয়্যার ইনট্যাক্ট, এবং সিল অন দ্য ডোর, দরজায় যে তালা লাগানো, হ্যাঁ, সিলগুলো অক্ষত ছিল, মানে কেউ সিলগুলো, দরজার তালাগুলোর সিল খোলেনি, এরকম গালা টাইপের দিয়ে মুখ আটকে দিত। ওয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, দেশলাই দিয়ে এতক্ষণ এসব দেখছিল, যেই ওই ম্যাচ দেশলাইটা নিভে গেল, ওয়েন্ট আউট, দ্য ওল্ড ম্যান ট্রেভেলিং উইথ ইমোশন, বুড়ো লোকটা আবেগে, আবেগ মানে কি, এখানে ওনার দুঃখ হচ্ছে না, যে কোনো এক্সাইটমেন্ট, উনি এক্সাইটমেন্টে ইমোশনে কাঁপতে লাগছে, উনি ট্রেম্বল করছে, কাঁপছে। পিপড থ্রু দ্য উইন্ডো, ছোট্ট সেই যে জানলাটা ওপরের দিকে, সেখান থেকে পিপড করলো, পিপড করা মানে উকি মারলো। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, সেই বন্দির ঘরে, বন্দিকে, প্রিজনারকে, লয়ার, ওনার ঘরে দেখছে একটা ক্যান্ডেল জ্বলছে, ক্যান্ডেল মানে মোমবাতি। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, আর দেখছে ও আমাদের লয়ার টেবিলে বসে আছে। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, শুধু বন্দির অর্থাৎ লয়ারের পেছন দিক দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে। দ্য হেয়ার অন হিজ হেড, মাথায় চুল দেখা যাচ্ছে। অ্যান্ড হিজ হ্যান্ডস, তার হাতগুলো দেখা যাচ্ছে। ওপেন বুকস, সামনে বই খোলা রয়েছে। ওয়্যার লাইং অন দ্য টেবিল, টেবিলের ওপরে। অন দ্য টু ইজি চেয়ার, আর দুটো ইজি চেয়ারের উপরে। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, কিছু বই ছড়ানো রয়েছে, একটা টেবিলের ওপরে বই রয়েছে, কিছু চেয়ারের ওপরে বই রয়েছে, কিছু কার্পেটের কাছে বই রয়েছে, ঠিক আছে, এরকম চারিদিকে বই খাতা ছড়ানো। 5 মিনিট পাস্ট, 5 মিনিট কেটে গেল। দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স টিয়ার, বন্দি একবারও নড়ল না। অমন চুপচাপ রয়েছে কেন বন্দি? 15 years imprisonment had taught him to be sit still, 15 বছর লোকটা বন্দি দশায় ছিল, আর এই বন্দি থাকতে থাকতে উনি চুপচাপ পাথরের মতো বসে থাকতে শিখে গেছে। একটা মানুষ চুপচাপ বসে নড়াচড়া করে, কিন্তু ও 15 বছর আটকে থাকতে থাকতে ওই পাথরের মতো বসে থাকতে শিখে গেছে। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, ব্যাংকার ঠোকা মারলো, কোথায়? জানলাতে। উইথ হিজ ফিঙ্গার, কি দিয়ে ঠোকা দিল? টোকা দিল আঙুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, টোকার আওয়াজ শুনে কোনো সাড়া শব্দ লয়ার বন্দি দিল না। মরে গেছে নাকি জানি না আমরা। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, আমাদের বন্দি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। দেন দ্য ব্যাংকার কশিয়াসলি ব্রোক দ্য সিল অফ দ্য ডোর, দরজার যে সিল ছিল, ঠিক আছে, সেটা ভেঙে ফেললো, তালার সেই সিলটা। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, আর চাবির মুখে গর্তে চাবি ঢুকিয়ে দিল। দ্য রাস্টি লক, অর্থাৎ সেই জং ধরা তালা, অনেক দিন 15 বছর তালা আটকে আছে, তাহলে জং পড়বে না? জং পড়া তালা গেভ আ গ্রেটিং সাউন্ড, কর্মর কর্মর করে শব্দ করলো। অ্যান্ড দ্য ডোর ক্র্যাকড, আর দরজাটা খোলার একটা শব্দ হলো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপ, ব্যাংকার ভাবছিল যে সঙ্গে সঙ্গে পায়ের শব্দ বা চিৎকার শুনবে, ভয় ঠয় পেয়ে যাবে। অ্যান্ড ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, এবং অ্যাস্টনাইশমেন্ট অর্থাৎ বিস্ময়ের চিৎকার শুনবে, যে ও মাই গড, কে আসলো, কে, এরম কোনো চিৎকার শুনবে। বাট কিন্তু
3 minutes passed. 3 মিনিট হয়ে গেল. It was as quiet as ever in the room. আগেও যেমন রুমে 15 বছর কোনো আওয়াজ হতো না, একটু কিছুক্ষণ আগে চুপচাপ ছিল, 3 মিনিট হয়ে গেছে কোনো আওয়াজ পেল না রুম থেকে. He made up his mind to go in. আমাদের ব্যাংকার মনস্থির করলো সে ঘরের ভেতরে ঢুকবে. 3 মিনিট বাইরে দাঁড়িয়েছিল দরজা খুলে, যে হয়তো লয়ার উঠে আসবে বা আওয়াজ দেবে, কিন্তু কোনো আওয়াজ না শুনে তিনি ব্যাংকারি ঘরের মধ্যে ঢোকার সিদ্ধান্ত নিল. গ্রপড মানে হাতড়ে হাতড়ে অন্ধকারে খোঁজাকে কি বলে? গ্রপড করলো. অ্যাট দ্য টেবিল, সে যে টেবিলে লোকটা বসেছিল না, সে টেবিলটা হাতড়ে হাতড়ে খুঁজলো. আ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস. দেখলো টেবিলের ওপরে একটা, মানে টেবিলের সামনে একটা লোক মোশনলেস অবস্থায় বসে আছে. মোশনলেস মানে নড়াচড়া করছে না, এমন নিস্তব্ধ বসে আছে. হি ওয়াজ এ স্কেলিটন উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোন. এত রোগা হয়ে গেছে, ওনাকে মনে হচ্ছে একটা হাড় কঙ্কালের উপরে চামড়া লাগিয়ে বসিয়ে রেখেছে. কাকে? লয়ারের অবস্থা এতটা খারাপ. উইথ লং কার্ল. খেতে দিত, বাট দেখ, একটা মানুষের যদি মন মেজাজ ভালো না থাকে না, কোনো খাওয়া দাওয়াতেই কিছু হয় না. মানুষ রোগা, ডিপ্রেশনেও হয়, হতাশাতেও হয়. উইথ লং কার্ল লাইক এ উমেন্স. মাথায় কোকড়া কোকড়া মহিলাদের মতো চুল. কেন বলো তো? 15 বছর চুল দাড়ি কাটেনি. অ্যান্ড স্যাগি বিয়ার্ড. ঝুলে পড়া ঘন এলোমেলো দাড়ি. 15 বছরের সেই চুল আর দাড়ি. হিজ ফেস ওয়াজ ইয়েলো. মুখটা হলুদ টাইপের হয়ে গেছে. উইথ অ্যান আর্দি টিন্ট ইন ইট. এবং মুখটা হলুদাভ, মাটির মতো ফ্যাকাশে রঙের ছিল. হিজ চিক্স ওয়ার হলো. ওনার যে গাল, চিক্স ওয়ার হলো, মানে হয় না যে গাল ভেঙে যাওয়া, স্বাস্থ্যের অবনতি হয়েছে, গাল ভেঙে গেছে, গাল ডেবে গেছে. হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো. ওনার পিঠ লম্বা সরু হয়ে গেছে. অ্যান্ড দ্য হ্যান্ড on which his saggy head was propped was so thin and delicate that it was dreadful to look at it. আর হাতের ওপর মাথা রেখে শুয়ে আছে, হাতগুলো এত সরু, এত দুর্বল যে হাতের দিকে তাকাতেই ভয় লাগছিল. হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার. এর মধ্যে 40 বছর বয়সে ওর চুলে পাক ধরে গেছে. অ্যান্ড সিইং হিজ ইমাসিয়েটেড এজড লুকিং ফেস. আর তার শুকিয়ে যাওয়া বয়স্কদের মতো দেখানো মুখ, একবারে 40 বছর বয়সেই, মানে একটা মানুষের যদি মনে শান্তি না থাকে না, তার মুখের মধ্যে যে একটা ইউথফুলনেস, সেটা থাকে না. ঠিক আছে, ওনার মধ্যে সেই যৌবনের ভাব চলে গেছে. কার মধ্যে থেকে? ওই লয়ার যে 15 বছর আটকে আছে, তার মুখে যৌবনের ছাপ নেই. নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট হি ওয়াজ অনলি 40. ওনার বডি দেখে, ওনার ফেস দেখে কেউ বলবেই না ওনার 40 বছর বয়স, এত খারাপ অবস্থা. হি ওয়াজ অ্যাসলিপ. লয়ার ঘুমাচ্ছিল. ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড হেড. মাথা নত করা সেই মাথার সামনে দেয়ার লে অন দ্য টেবিল অফ শিট অফ পেপার. এক টুকরো পেপার রয়েছে. অন হুইচ, যাতে, দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন হ্যান্ডরাইটিং. হাতে লেখা কিছু ছিল, অন্ধকারে দেখতে পাচ্ছে না. পুয়ার ক্রিয়েচার. আহারে বেচারা লোক. থট দ্য ব্যাংকার. ব্যাংকার মনে মনে ভাবছে. হি ইজ অ্যাসলিপ অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন. আহারে বেচারা শুয়ে শুয়ে হয়তো স্বপ্ন দেখছে আর ভাবছে কাল সকালে ঘুম থেকে উঠলে কত টাকা পাবে, 2 মিলিয়ন টাকা. অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক হিজ হাফ ডেড ম্যান. আর আমাকে শুধু এই অর্ধমৃত মানুষটাকে তুলে নিতে হবে. থ্রো হিম অন দ্য বেড. বিছানায় ফেলে দিতে হবে. স্টিফল হিম আ লিটল উইথ হিজ পিলো. আর একটু বালিশ দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে দিতে হবে. তাহলে ও বলছে কি, যে এই লোকটা এখন ঘুমিয়ে ঘুমিয়ে রোগা পটকা প্যাংলা কাটি রোগটা ভাবছে কাল সকালে উঠে 2 মিলিয়ন রুবেল পাবে. আর আমি কি ভাবছি, আহা এই লোকটাকে ধরে খাটে ফেলবো আর বালিশ চাপা দিয়ে শেষ করে দেবো. আর লোকটা কিছু করতেও পারবে না, কারণ লোকটা রোগা পটকা. অ্যান্ড দ্য মোস্ট কনসিয়েন্টিয়াস এক্সপার্ট. সবচেয়ে বড় অভিজ্ঞ ডাক্তারও উড ফাইন্ড নো সাইন অফ ভায়োলেন্ট ডেথ.
কোনো হত্যার চিহ্ন খুঁজে পাবে না। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হেয়ার। কিন্তু একটা কাজ করি, তার আগে এই ব্যাটা কি লিখেছে চিঠিতে একটু দেখে নিত। দ্য ব্যাংকার টুক দ্য পেজ ফ্রম দ্য টেবিল অ্যান্ড রিড অ্যাজ ফলোস। ব্যাংকার টেবিল থেকে চিঠিটাকে নেয়, পৃষ্ঠাটাকে নেয় এবং পড়তে থাকে। নিচে কী পড়েছিল সেটা লেখা রয়েছে। চিঠিতে যা লেখা ছিল সেটা হচ্ছে এই: টুমরো অ্যাট 12 o'clock, আগামীকাল 12টার সময়, আই রিগেইন মাই ফ্রিডম, আমি পাবো আমার স্বাধীনতা ফিরে, অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার ম্যান, এবং অন্য মানুষের সঙ্গে মেলামেশা করার অধিকারও পাবো। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই রুম ত্যাগ করার আগে, অ্যান্ড সি দ্য সানশাইন, এই সূর্য দেখার আগে, I think it's necessary to say a few words to you. আমি মনে করি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবেই। With a clear conscience, পরিষ্কার চিন্তা বিবেক বুদ্ধি দিয়ে, I tell you, আমি আপনাকে বলছি, as before God, ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, who beholds me, যিনি আমাকে ধরে রেখেছেন, that I despise freedom, আমি ফ্রিডম ঘৃণা করি। ডেসপাইজ করি মানে ঘৃণা করি। আমি স্বাধীনতা ঘৃণা করি। অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ, আমি জীবন ঘৃণা করি। আমি আমার স্বাস্থ্যকে ঘৃণা করি। উনি কোন কোন জিনিস ঘৃণা করে? দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম, আমি স্বাধীনতা ঘৃণা করি। অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ, আমি জীবনকে ঘৃণা করি, আমি স্বাস্থ্যকে ঘৃণা করি। অ্যান্ড অল দ্যাট ইন ইয়োর বুক is called the good things of the world, আর আপনার বইয়ে যেগুলো পৃথিবীর ভালো জিনিস বলা হয় সেইগুলোকেও আমি ঘৃণা করি। তাহলে বইতে অনেক জিনিসকে ভালো বলা হয়, সেগুলোকেও আমি ঘৃণা করি। For 15 years I have been intently studying earthly life, 15 বছর ধরে আমি গভীরভাবে এই পার্থিব জীবনকে অধ্যয়ন করেছি। পার্থিব জীবন মানে এই জীবন ভালো, জীবনের সুখ, জীবনের সংসার, জীবনের ইত্যাদি রেসপন্সিবিলিটি যত যা আছে বইতে সমস্ত কিছু আমি পড়েছি, সুখ আহ্লাদ সব কিছু। ইট ইজ ট্রু আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, এটা সত্যি যে আমি পৃথিবী বা মানুষকে সরাসরি দেখিনি। বাট ইন ইয়োর বুকস, কিন্তু আপনার বইগুলোতে, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগনেন্ট ওয়াইন, আমি সুগন্ধি মদ পান করেছি। অর্থাৎ উনি বই পড়ে উনি সেই সুখ পান করেছে। আই হ্যাভ সাং সংস, আমি অনেক গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস, আমি আপনার বই পড়ে হরিণ শিকার করেছি। অ্যান্ড ওয়াইল্ড বোর্ডস, বুনো শুয়োর শিকার করেছি ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে। মানে উনি হয়তো কোনো দিন বাগানে যেতে পারেনি 15 বছরে, কিন্তু বই পড়ে সমস্ত কিছু উনি এনজয় করেছে। আই হ্যাভ লাভড উইমেন, আমি নারীদেরও ভালোবেসেছি। মানে ওনার লাইফে তো কোনো দিন এই 15 বছরে প্রেম ভালোবাসা কিছু তো আসেনি, কিন্তু গল্প পড়ে, গল্পের মধ্যে দিয়ে উনি সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করেছে বই পড়ে। বিউটিজ অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, মেঘের মতো সুন্দরীরা, স্বর্গীয় সুন্দরীরা, তাদেরকে উনি ভালোবেসেছে। আর কি বলছে? ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েট অ্যান্ড জিনিয়াসেস, আর এই সমস্ত নারীদের, মহিলাদের কে তৈরি করেছে? আপনাদের বইয়ের সেই ভালো ভালো জিনিয়াস কবি, প্রতিভাবান মানুষদের কল্পনার জাদুতে সৃষ্টি সেই স্বর্গীয় নারীদের আমি ভালোবেসেছি। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, যারা রাতে আমার কাছে এসেছে আমার কল্পনায়। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স ওয়ান্ডারফুল টেলস, তারা আমার কানে আশ্চর্য গল্প ফিসফিস করে বলেছে। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ ওয়ার্ল, যেগুলো আমার মনকে ওয়ার্ল মানে ঘুরপাক খাইয়ে দিয়েছে। ইন ইয়োর বুকস, আপনার বইয়ের, আই হ্যাভ ক্লাইম্ব টু দ্য পিকস অফ এলবার্জ অ্যান্ড মাউন্ট ব্ল্যাঙ্ক, আমি মন্ট ব্ল্যাঙ্কে এবং আমি এলবুর্জে, আপনার বইয়ের মাধ্যমে আমি পর্বতের চূড়ায় উঠেছি। কোন কোন চূড়ায়? মন্ট ব্ল্যাঙ্ক আর এলবুর্জের মতো আমি চূড়ায় উঠেছি আপনার বই পড়ার মধ্যে দিয়ে। অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সান রাইজ অ্যান্ড হ্যাভ, আর সেই কল্পনার বই পড়েই সেই চূড়া দিয়ে আমি সূর্য উদয় দেখেছি এবং অ্যান্ড ওয়াচড ইট
অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, দেখেছি সন্ধ্যেবেলা সূর্যের আলো আকাশে বয়ে যেতে। দ্য ওশান, সমুদ্র দেখেছি। দ্য মাউন্টেন টপস, মাউন্টেন পাহাড়ের চূড়া দেখেছি। উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, সোনালি রঙের চূড়া লাল রঙে ভরিয়ে দিয়েছে। পাহাড়ে যখন সূর্য উদয় হয় কী রঙের হয়? সোনালি। আর যখন অস্ত যায় তখন লাল। তো এই সমস্ত কালার আমি দেখেছি। I have watched from there the lightning flashing over my head and cleaving the storm clouds. আমি দেখেছি সেখান থেকে মাথার উপরে লাইটেনিং, বিদ্যুৎ চমকায় না? লাইটেনিং ফ্ল্যাশিং, বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ, ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউড, এবং ঝড়ের মেঘ চিরে দিচ্ছিল সেই ঝলকানিতে। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, ফিল্ডস, রিভার্স অ্যান্ড লেকস অ্যান্ড টাউন্স। আমি দেখেছি সবুজ বন, মাঠ, নদী, হ্রদ, শহর দেখেছি। আই হ্যাভ হার্ড, আমি শুনতে পেয়েছি দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন। সাইরেন মানে জানো কারা? মৎস্যকন্যা হয় না, আমরা তো মারমেইড বলি। সাইরেন বলে হচ্ছে যারা সমুদ্রে যে সমস্ত জলপরীরা গান গেয়ে মানুষকে হিপনোটাইজ করে তাদেরকে গিলে খায়। আই হ্যাভ হার্ড সিঙ্গিং অফ দ্য সাইরেন, সেই জলপরীদের, সাইরেনদের আমি গান শুনেছি। অ্যান্ড দ্য স্ট্রেইন অফ দ্য শেফার্ড পাইপস, আর আমি রাখালদের বাঁশির সুর শুনেছি। শেফার্ড মানে রাখাল, আর পাইপস মানে সেই বাঁশির স্ট্রেইন, সুর শুনেছি। আই হ্যাভ টাচ দ্য উইংস, ডানা স্পর্শ করেছি, সুন্দর দানবদের ডানায় স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন দ্য কনভার্স উইথ মি অফ গড, যারা আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্কে কথা বলতে নেমে এসেছিল। সুন্দর দানব মানে কারা জানো? কমলি ডেভিলস মানে কারা? এঞ্জেলদের কথা বলছে, ঠিক আছে? যারা মানে ঈশ্বরের স্বর্গে যে এঞ্জেলরা থাকে তাদের সাথে কথা বলেছে। ইন ইয়োর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট, আপনার বইয়ের মাধ্যমে আমি নিজেকে অতল গহ্বরে নিক্ষেপ করেছি। মানে এখানে নরকের কথা বলছে। আমি নিজেকে স্বর্গে পেয়েছি, নিজেকে নরকে পেয়েছি, আমি সব জায়গায় ভ্রমণ করে নিয়েছি বই পড়ে। পারফর্মড মিরাকেল, আমি আমার কল্পনায় অলৌকিক কাজ করেছি। স্লেইন, আমি হত্যা করেছি, যুদ্ধ করেছি। বার্ন টাউন, শহর পুড়িয়ে দিয়েছি আমি গল্পের মাধ্যমে। প্রিচড নিউ রিলিজিয়ান, নতুন ধর্ম প্রচার করেছি। কনকোয়ার্ড হোল কিংডম, পুরো রাজ্য জয় করেছি। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, আপনার বই আমাকে জ্ঞান দিয়েছে। অল দ্যাট দ্য unresting thought of man has created in the ages is compressed into a small compass in my brain. মানুষের অস্থির চিন্তা ভাবনা যুগে যুগে যা সৃষ্টি করেছে, মানুষ অনেক কিছু চিন্তা করে যুগে যুগে, অস্থির চিন্তাগুলো সব এখন আমার মস্তিষ্কের মধ্যে সংকুচিত হয়ে আছে। আই নো দ্যাট আই অ্যাম ওয়াইজার দেন অল অফ ইউ, আমি জানি আমি আপনাদের সবার চেয়ে এখন জ্ঞানী বেশি। অ্যান্ড আই ডেসপাইস ইউর বুকস, আর আমি এখন আপনার বইগুলোকেও ঘৃণা করি। আই ডেসপাইস উইজডম, আমি জ্ঞানকে ঘৃণা করি। অ্যান্ড দ্য ব্লেসিং অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবীর এই আশীর্বাদ যা যা পাচ্ছি, যেটাকে আমরা বলছি পৃথিবীর আশীর্বাদ, আলো বাতাস ইত্যাদি, সুখ দুঃখ, আমি সব কিছুকে ঘৃণা করি, ডেসপাইস করি। ইট ইজ অল ওয়ার্থলেস, সব মূল্যহীন, কোনো দাম নেই। ফ্লিটিং, ক্ষণস্থায়ী। ইলিউসরি, মায়াময়ী। অ্যান্ড ডিসেপটিভ, প্রতারণামূলক। লাইক আ মিরাজ, একটা মরীচিকার মতো। অনেকক্ষণ মরুভূমিতে থাকলে আমরা চোখের সামনে জল দেখতে পাই, যেটা চোখের ধাঁধা। তো আমাদের এই লয়ার মনে করছে পৃথিবীতে এই যে আমরা যত সুখ দুঃখের কথা বলি, যে সুখ আছে, দুঃখ আছে, জ্ঞান আছে, হ্যাঁ, আশীর্বাদ আছে, এই সব কিছু বেকার, এগুলো সব মায়া, কিছুই নেই পৃথিবীতে। ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন, ব্যাংকার মশাই আপনি হতে পারেন গর্বিত, মহান, জ্ঞানী, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ, কিন্তু মৃত্যু আপনাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে। তখন না থাকবে আপনার বডি, না থাকবে আপনার জ্ঞান, না থাকবে আপনার টাকা, না থাকবে আপনার অহংকার। As though you were no more than mice burrowing under the floor, আপনি মেঝের নিচে গর্ত করা ইঁদুরের চেয়েও তুচ্ছ।
লয়ার বলছে আপনি তো মেঝের নিচে গর্ত করা, হ্যাঁ, ইঁদুরের চেয়েও আপনি তুচ্ছ। অ্যান্ড ইয়োর পস্টারিটি, এবং আপনার বংশধর, ইয়োর হিস্ট্রি, আপনার ইতিহাস, ইয়োর ইমর্টাল জিনিয়াস, আপনার অমর প্রতিভা, এই সব কিছুই উইল বার্ন, পুড়ে শেষ হয়ে যাবে, আর ফ্রিজ, থমকে যাবে, টুগেদার, একসাথে, উইথ দ্য আর্দি গ্লোব, এই পৃথিবীর সঙ্গে পুড়ে যাবে বা বরফ হয়ে যাবে একদিন। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ, আপনারা বুদ্ধি হারিয়ে ভুল পথে চলে গেছেন। অনেক বই যারা পড়ে, যারা বেশি জ্ঞানী হয়, তাদের এই নর্মাল পৃথিবী আর ভালো লাগে না, ঠিক আছে? এনার অবস্থা হয়েছে তাই। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, আপনারা মিথ্যাকে সত্য মনে করছেন, অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, আর কুৎসিতকে সুন্দর ভেবে নিয়েছেন। টাকা পয়সা, এই জীবন, সব কিছুই কুৎসিত, এগুলোকে আপনারা সুন্দর মনে করছেন, আপনারা ভুল ভাবছেন। ইউ উড মার্ভেল, আপনি তো অবাক হয়ে যাবেন, মার্ভেল হয়ে যাবেন, ইফ ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম শর্টস frogs and lizards suddenly grew an apple and orange tree instead of fruit, বলছে আপনি তো অবাক হয়ে যাবেন যদি অদ্ভুত কোনো কারণে আপেল আর কমলার গাছে ফলের বদলে হঠাৎ ব্যাঙ বা টিকটিকি জন্মাতে দেখেন। or if roses began to smell like a sweating horse, আর যদি গোলাপ ফুলের গন্ধ একটা ঘামানো ঘোড়ার মতো ছড়াতে শুরু করে, আপনি তো অবাক হয়ে যাবেন। and so I marvel at you who exchange heaven for earth, আর আমার তো তাই জন্য আপনাকে দেখে খুব অবাক লাগছে যে আপনি স্বর্গ ছেড়ে পৃথিবীকে বেছে নিয়েছেন সুখের খোঁজে। I don't want to understand you, আমি আপনাকে বুঝতে চাই না। to prove to you in action how I despise all that you live by, আপনাকে জীবনের সব কিছুকে, বলছে আপনাদের জীবনের সব কিছুকে আমি কতটা ঘৃণা করি তা কাজে প্রমাণ করার জন্য আমি রিনাউন্স করছি, ত্যাগ করছি, দ্য 2 million of which I once dreamed, যে 2 মিলিয়ন রুবেলের জন্য আমি একদিন স্বপ্ন দেখেছিলাম বা আমি এই বাজি লড়েছিলাম, সেই 2 মিলিয়নকে আমি ত্যাগ করছি, কারণ আমি বুঝিয়ে দিতে চাই যে যে জিনিসের জন্য আপনারা পাগল সেই জিনিসকে আমি ঘৃণা করি। I renounce the 2 million of which I once dreamed as of paradise and which now I despise, আমার কাছে স্বর্গের মতো মনে হতো সেই 2 মিলিয়ন, কিন্তু আজ এত জ্ঞান অর্জন করার পরে আমি এই উপলব্ধিতে পৌঁছেছি যে I hate everything. To deprive myself of the right to the money, নিজেকে সেই টাকার অধিকার থেকে বঞ্চিত করার জন্য I shall go out from the 5 hours before the time fixed, 12টা বাজার 5 ঘন্টা আগে আমি এখান থেকে বেরিয়ে যাব। and so break the compact, আর এইভাবেই আমাদের চুক্তি শেষ হয়ে যাবে। এই সব পড়ে ব্যাংকারের তো কি খুশি হওয়ার কথা, আবার অবাকও তো হওয়ার কথা যে একটা মানুষ জীবনের 15টা বছর নষ্ট করলো, তারপরে এসে বলছে যে আমি এসব কিছুই পছন্দ করছি না, আপনারা যা নিয়ে পৃথিবীতে বেঁচে আছেন আমার পৃথিবীই পছন্দ না, আমি স্বর্গে যেতে চাই। অর্থাৎ উনি হয়তো মৃত্যুকে বেছে নিতে চান। When the banker had read this, he laid the page on the table. ব্যাংকার এই কাগজটা পড়ে টেবিলের ওপর রেখে দিল। Kissed the strange man on the head, এই অদ্ভুত মানুষটার কপালে চুমু খেলো, মাথায়। and went out of the lodge weeping, কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। কেন, কি মনে হয়? At no other time, even when he had lost heavily on the stock exchange, এর আগে কখনোই, এমনকি যখন সে শেয়ার বাজারে প্রচুর টাকা হারিয়েছিল, had he felt no so great a contempt for himself, সে নিজের প্রতি এত ঘৃণা অনুভব করেনি।
আজকে ব্যাংকার নিজের প্রতি নিজের ঘৃণা আসছে। When he got home, যখন ঘরে পৌঁছালো, he lay on his bed, বিছানায় শুয়ে পড়লো, but his tears and emotion kept him for hour from sleeping. কিন্তু ওর কান্না আবেগ ওকে ঘুমোতে দিল না প্রায় কয়েক ঘন্টা। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য ওয়াচম্যান র্যান উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখ নিয়ে দৌড়ে এলো, অ্যান্ড টোল্ড হিম, এসে বলল, দে হ্যাড সিন দ্য ম্যান হু লিভড ইন দ্য লজে যে লোকটা বসবাস করতো, ক্লাইম্বড আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে পালিয়ে গেছে, ইনটু দ্য গার্ডেন, মানে জানলা দিয়ে বেয়ে উঠে বাগানে চলে এসছে। দারোয়ান এসে বলছে, দে হ্যাড সিন দ্য ম্যান হু লিভড ইন দ্য লজ, তারা লোকটাকে দেখেছে যে লোকটা লজে থাকতো, হ্যাঁ ওই বাড়িটাতে থাকতো, ক্লাইম্বড আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে নেমে, ইনটু দ্য গার্ডেন, বাগানে নেমে এসছে, গো টু দ্য গেট, তারপর গেটের দিকে গেছে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেছে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস টু দ্য লজ, চাকর বাকরদেরকে নিয়ে ব্যাংকার লজের কাছে গেল, অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, আর নিশ্চিত হলো যে তার বন্দি পালিয়ে গেছে। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, অপ্রয়োজনীয় আলোচনা এড়ানোর জন্য, হি টুক ফ্রম দ্য টেবিল দ্য রাইটিং, ওই লেখাটা নিল, ইন হুইচ দ্য মিলিয়ন ওয়্যার রিনাউন্সড, যে চিঠিতে মিলিয়ন টাকা ত্যাগ করা হয়েছিল, সেই লেখা ছিল, ওটাকে নিল। অ্যান্ড হোয়েন হি গট হোম, লকড ইট আপ ইন দ্য ফায়ারপ্রুফ সেফ, মনে আছে যে সেফের মধ্যে ওই চাবি রাখতো, চিঠিটা নিয়ে ওই সেফের মধ্যে লকারে তালা দিয়ে রেখে দিল। তাহলে এই গল্পের মরাল আমরা কি জানলাম? টাকা সব কিছু নয়। মানুষ মনে করে যে টাকা পেলেই সুখ পাওয়া যায়, কিন্তু সত্যিকারের সুখ আর শান্তি টাকা দিয়ে কেনা যায়? সত্যিকারের সুখ টাকা দিয়ে কেনা যায়? টাকা দিয়ে কেনা যায় না সত্যিকারের সুখ। এমন হতে পারে অনেক টাকা, কিন্তু পরিবারের লোকের মধ্যে কোনো মিল নেই, সারাদিন ঝামেলা হয়, সেই বাড়িতে শান্তি আছে? শান্তি নেই। জ্ঞান মানুষকে বদলে দেয়, এটাও জানলাম। আজকে যে লোকটা প্রথমে 2 মিলিয়ন টাকার জন্য 15 বছর জেলে থাকতে রাজি ছিল, আজকে সে বই পড়ে, লয়ার, 15 বছর বই পড়ে জীবনের সত্য বুঝেছিল। জীবনের আসল মানে টাকা নয়, বরং জ্ঞান আর উপলব্ধি। আজকে যত বড় বড় তোমরা গুরুর নাম পাবে, বুদ্ধদেব বলো, রামকৃষ্ণ বলো, ঠিক আছে, যত আছে, এনারা কিন্তু জ্ঞান অর্জন করেছে। জ্ঞান অর্জন করে জীবনটা যে কী সেটা উপলব্ধি করেছে, যে আমরা পৃথিবীতে এসেছি কেন, জীবনটাকে উপলব্ধি করতে, রিয়েলাইজ করতে। আমরা ধরো বলছি যে হ্যাঁ আমার টাকা লাগবে, হ্যাঁ আমি একে ভালোবাসি, হ্যাঁ আমি মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভালোবাসা কি, কখন বুঝবো যে সত্যিকারের ভালোবাসা? এটাও তো একটা রিয়েলাইজেশন। সেটা কখন হয়? এমনি হয় না, যখন তুমি সেটাকে নিয়ে ভাবো, যখন জীবনকে নিয়ে তুমি ভাবো যে আমি যে পৃথিবীতে এসছি, আমি কেন এসছি? জাস্ট খাবো দাবো, ফোনে ফটো তুলবো, ঘুরবো, এই জন্য? নাকি অন্য কোনো কারণ আছে? অনেক কিছু জানার আছে, যে আমি সুখ, আসল সুখ কোনটা, আসল জীবন কোনটা, অনেক কিছু ভাবার আছে। এখন তোমরা ছোট, আস্তে আস্তে বড় হবে, অনেক কষ্ট পাবে, অনেক দুঃখ পাবে, অনেকবার ভাঙবে, আবার উঠবে, আস্তে আস্তে তোমরা শক্ত হবে, এবং যখন তোমাদের আরও বয়স হবে, তোমাদের মনে হবে যে এই যে পুরো জীবনটা কাটালাম, এই যে মনে রাগ পুষে রাখলাম, এর উপরে রাগ, ওর উপরে রাগ, এর সাথে মিশি না, ওর সাথে মিশি না, এগুলো পুরো বেকার। আসলে তো জীবনটা এনজয় করার, যে আমরা এসছি, আমরা সবাইকে ভালোবাসবো, ভালো রাখবো, এবং জীবনটাকে উপলব্ধি করব, জ্ঞান অর্জন করব। জ্ঞানের মধ্যেই রয়েছে জীবনের আসল সত্য। জ্ঞান অর্জনই হচ্ছে আমাদের বড় জিনিস। আর আরও একটা জিনিস কি শিখলাম, যে ব্যাংকার টাকার লোভে খুন পর্যন্ত করতে গেছিলো, মনে আছে? তাহলে লোভ মানুষকে ধ্বংস করে দেয়। কোন দিক থেকে ধ্বংস করে দেয়? মরালিটির দিক থেকে, মানবিকতার দিক থেকে নষ্ট করে দেয় লোভ। আর আমাদের জীবন ক্ষণস্থায়ী। কীরকমভাবে বুঝলাম? এই যে ব্যাংকারের একটা সময় কত টাকা ছিল, সেই টাকা ব্যাংকারের নেই। ব্যাংকারের একটা সময় যৌবনের গরম ছিল, হ্যাঁ, পরে বুড়ো হয়ে ঠুটো হয়ে গেল। ধন, খ্যাতি, সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, তাই ওগুলো নিয়ে অতিরিক্ত গর্ব করতে নেই বা ওগুলোর উপর ভরসা করতে নেই।
আসল সুখ আমাদের মনের ভেতরে, আমরা মন থেকে কেমন সেটা হচ্ছে আসল। সত্যিকারের শান্তি আসে নিজের ভেতরের জ্ঞান, নিজের ভেতরের উপলব্ধি থেকে, বাইরের থেকে নয়। তাহলে পুরো গল্প এক লাইনে বলতে গেলে কি, যে লোভ আর ভোগ নয়, জ্ঞান আর নিজেকে আত্ম উপলব্ধি করাই জীবনের আসল সত্য।